আজকের হরর ডোজের জন্য আপনারা তৈরি তো? কিউরিও ফাইটার ঘোষলি কল রেকর্ডিং সিরিজের আরও একটা হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আমি কৌস্তব। আজকে আপনারা যে ঘটনাটা শুনতে চলেছেন সেই ঘটনাটা মারাত্মক সাংঘাতিক একটা ঘটনা। ঘটনাটি ঘটেছে আমাদের উত্তর কলকাতার শ্যামবাজারে। আজকে আমার সাথে কলে ছিল দেবজ্যোতি। আমি আজকের এই ঘটনাটার কোনো হিন্টস দিচ্ছি না, বাট এটা বলতে পারি যে এই যে ঘটনাগুলি ঘটেছিল তার মাধ্যমে অনেক মানুষ অ্যাফেক্টেড হয়েছে। 3টে প্রাণ চলে যায় এই ঘটনাটির কারণে। আজকের এই এপিসোডটা আপনারা কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং হ্যাঁ, আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম প্যারানর্মাল এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে চান, এরকমই সত্যি ভৌতিক ঘটনা শেয়ার করতে চান, তাহলে যোগাযোগ করুন ইমেল করে curiofite@gmail.com এই ইমেল আইডিতে, অথবা ইনস্টাগ্রামেও যোগাযোগ করতে পারেন। ইনস্টাগ্রামে আমরা এরকম হরর কন্টেন্ট, এরকম মিস্টিরিয়াস কন্টেন্ট আপলোড করছি। এছাড়াও আপনার যদি কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে আমার থেকে, তাহলে অবশ্যই আপনি ইনস্টাগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন শুরু করছি কিউরিও ফাইটার ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। ঘড়িতে বেলা 3টে, বৃহস্পতিবার। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। সাথে রয়েছে আমি কৌস্তভ, আপনাদের আজকের হরর ডোজ নিয়ে। হ্যালো দেবজ্যোতি। হ্যাঁ কৌস্তব, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি, খুব ভালো আছি। আচ্ছা, বিষয়টা যেটা হচ্ছে যে তোমার সাথে দেখা হয়েছিল ওর মধ্যে একদিন, তুমি আমাদের স্টুডিওতে এসেছিলে এবং আসার পরে তুমি মানে আমাদের যখন শ্যুটটা শেষ হয়ে যায় তারপরে তুমি কয়েকটা ব্যাপারে আমাকে জানাও। বেসিক্যালি আমার ইন্টারেস্টটা কেন গ্রো করেছিল তোমাকে বলছি। জায়গাটা আমার বাড়ির একদম সামনে, শ্যামবাজার। একদম ঠিক। সেই জায়গাতে এরকম একটা ঘটনা ঘটে গেছে, ঠিক আছে, সেটা ভেবেই আমার কিরকম একটা লাগছে। আই থিঙ্ক কোনো সোনার দোকানের ব্যাক অফিসের ঘটনা, তাই না? একদম কারখানা যেটাকে বলে, সোনার কারখানা, মানে সেখানে কাজ হয়। আচ্ছা আচ্ছা, ঘটনাটা জানতে চাই, ঠিক আছে? কারণ তোমার দিদির পুলিশের মাঠের পরীক্ষা পড়েছিল, আই গেস তোমার দিদিও সেখানে গেছিল এবং তোমার দিদির সাথেও মারাত্মক কিছু ব্যাপার ঘটে এবং তুমিও আই থিঙ্ক ওই বাড়িটাতে গেছিলে, তাই না? একদম একদমই তাই, আমি গিয়েছিলাম। ওকে, ওখানে গিয়ে কি ঘটেছিল বা ওই বাড়িটার পুরো ব্যাপারটা কি, বা জায়গাটাতে এত রকমের প্রবলেম কিভাবে হলো সেটা আমি জানতে চাই। কি হয়েছিল দেবো, যদি একটু শুরু থেকে শুরু করো। একদম, ঘটনাটা যে শুরু করছি বলবো, তার সঙ্গে একদম ঘটনার যে নিষ্পত্তি হলো পুরোটাই বলবো। এবং এই যে ঘটনাটি এসেছে বা এই ঘটনার যেটা বলবো, ঘটনাটা হয়েছে সেটা আমাদের কাছে আসা যে কেস, সেই কেসের মধ্যে থেকে একটি খুব মারাত্মক ঘটনা। মানে আমি যদি তোমাকে বলি, আমাদের কাছে যত আমি কেস হিস্ট্রি শুনেছি বাবার মুখ থেকে, দাদুর আমল থেকেও, এটা আমার কাছে খুব ভীষণভাবে ভয়ঙ্কর লেগেছে। এবং তার সঙ্গে ওই যে জায়গাটিতে আমি নিজেও গিয়েছি, এবং ভয়ঙ্কর একটা ঘটনা আজকে আমি বলবো, শুনলেও বুঝতে পারবে। এবং আমি বলতে বলতে নিজেরও একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। এই ঘটনাটা হচ্ছে শ্যামবাজারের। শ্যামবাজারের ওখানকারই কলকাতারই একটি সোনার দোকান, যাকে বলে সোনার শোরুম, সেখানকার যে ব্যাক অফিস, যেটা তুমি বললে যে কারখানা, যেখানেতে এই সোনা যারা কারিগর হয়, যারা সোনার কাজ করে, তারা ওই অফিসের ওই একটা নির্দিষ্ট জায়গা থাকে, সেখানে তারা কাজ করে। এবং অনেক থাকে যারা এই যে মানে কলকাতা লাগোয়া নয়, যারা একটু দূর থেকে আসে, যারা বাড়ি ফিরে যেতে পারবে না সারাদিন কাজ করার পর, তারা কিন্তু ওখানেই থেকে যায়, মেস বাড়ির মতো এরকম থাকে। তুমি দেখবে আমাদের রাজ্য থেকেও অনেকে অন্যান্য রাজ্যে, মুম্বাইয়ে যায়, ব্যাঙ্গালোরে যায়, বিভিন্ন জায়গায় কিন্তু সোনার কাজ করার জন্য যায়। তো ঠিক এরকম এটা কলকাতার একটি সোনার কারখানা, যেখানেতে ওই ঘরের মধ্যেতেই ওই টেবিল হয়, ছোট ছোট যে টেবিল, সেই টেবিল করে তাতে ওরা সোনার কাজটা করে। আর রাত্রিবেলায় ওই টেবিলগুলো সরিয়ে ওরা ওখানেই শোয়ে, খাওয়া দাওয়া করে ওখানেই থেকে যায়। তো এইরকমই একটি মেষ বাড়ির ঘটনা আমি বলবো।
এই মেস বাড়িটি ছিল শ্যামবাজারে অবস্থান করছে, এবং ওখান থেকেই তারা যে কাজগুলো করতো, সোনার যে কাজগুলো করতো, তাদের কাজগুলো কিন্তু অনেক জায়গাতেও যেত, শুধুমাত্র যে একটি পার্টিকুলার দোকানে যেত তা নয়। কিন্তু এই বাড়িটির মালিকটি ছিল, বা তাদের মালিক ছিল কিন্তু এই একটি পার্টিকুলার দোকানে, সোনার দোকানের মালিক। সে তাদেরকে নিয়ে ওখানে কাজ করাতো এবং বিভিন্ন জায়গায় কাজে সাপ্লাই করতো, নিজের দোকানে রাখতো এবং বিভিন্ন জায়গায় সাপ্লাই করতো। আচ্ছা, এইবার এই মেস বাড়ির মধ্যে, যে মেস বাড়িটি আমি তোমাকে বলছি, আমি নিজেও গিয়েছি, একটু ভালো করে বোঝাই যে মেস বাড়িটি কিরকম। মেস বাড়িটি হচ্ছে মানে মেন রাস্তা থেকে একটু ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে একদম মানে প্রত্যন্তর একটা জায়গা, মানে যেখানে লোকজন খুব কম যায়, গলি, সরু গলি, একদম খুব সরু গলি, একটি সাইকেল বেরোবে, গলিগুলো যেরকম হয় আর একদম 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 সরু গলির ভেতরে একদম। এবং গলির যে শুরু হচ্ছে, গলির শুরুর যে প্রথম 4-5টা বাড়ি রয়েছে, সেই বাড়িগুলো কিন্তু পরিত্যক্ত, এবং ওইখানে তাদের 4-5টা বাড়ি যে কজন ছিল ওখানে বাড়িগুলো, তার মধ্যে বেশিরভাগ বাড়িতে কিন্তু মানুষজন থাকতো না, মানে পুরো জায়গা টাইপের ওই ওই গলিটি পার্টিকুলার ওখানটা বাস পরিত্যক্ত একটা জায়গা, তার মধ্যেই পুরোনো ভেতর দিকের বাড়ি, যে বাড়িটি ওই দোকানের মালিক ভাড়া নিয়ে ওখানেতেই মেস বাড়ি করে তার কাজ করাতো, সোনার কাজ করা। এবং সেই বাড়িটি অন্যান্য বাড়ির মধ্যে থেকে ওখানে যে 4-5টা বাড়ি ছিল তার মধ্যে থেকে ওই বাড়িটির একটু সিকিউরিটি ব্যবস্থা পোক্ত ছিল, কারণ যেহেতু কোনো সোনার কাজ হবে তাই সিকিউরিটি একটু পোক্ত ছিল, বলতে মানে বেরোনো বা ঢোকার ওই জায়গায় খুব উনি সিকিউরিটির জায়গাটা খুব ভালো ছিল, সিকিউরিটি করা যেত ভালো করে আর কি। সেরকম অনুযায়ী উনি ওনার মতো করে এই বাড়িটিকে সাজিয়ে নেন বলতে জাস্ট সিকিউরিটির কারণে। গেট বলো, হ্যাঁ গেট বলো বা সেই ধরনের যা কিছু হয় সেইগুলি উনি রিপেয়ার করেন। বাড়িটি কিন্তু রিপেয়ার করে নেননি, বাড়িটি কিন্তু পুরোনো আমলের বাড়ি থাকে। বাড়িতে তুমি ধরো ঢুকছো, একদম মানে বাড়ির আশেপাশে কিন্তু দেওয়াল থেকে যে দেখবে অনেক অশ্বত্থ গাছ বা বট গাছের নেমে আসে বা অন্যান্য আগাছা গাছ জন্মায়, এরকম একটা হয়ে রয়েছে বাড়িটার মধ্যে, একদম পরিত্যক্ত বাড়ি। এবং বাড়ির পাশে একটি নিম গাছ আছে, খুব বড় নিম গাছ, এবং নিম গাছ থেকেও মানে ওই ডালপালা এসে বাড়ির ওই সাইডে পড়ছে, একটা ছাদে এসে পড়ে। তো বাড়িতে তুমি ঢুকছো, বাড়িতে ঢুকেই প্রথমেই ডান দিকে একটি ঘর, যে ঘরেতে 4 থেকে 5 জন এরকম ছেলে যারা থাকে, তারা ওই টেবিল দেখে কাজ করে। জাস্ট আর একটু এগিয়ে যাচ্ছ, বাঁদিকে পড়ছে একটি বাথরুমটা সবাই ব্যবহার করে, এবং তার পাশ দিয়ে একটি সিঁড়ি যাচ্ছে যেটি ওপর তলায় চলে যাচ্ছে, ওপরের ফ্লোরে যাচ্ছে। এবং ওপরের ফ্লোরে উঠে ওখানে ওই একটি সেম ঘর রয়েছে, আর একটি ছোট স্টোর রুম টাইপের ঘর রয়েছে, যেখানে মানে কেউ এলে ওদের ম্যানেজার মাঝে মধ্যে এসে থাকে, বা ওটা একটু গুছানো রয়েছে, বিছানা টিছনা করা রয়েছে, একটা স্টোর রুম মতো আছে। আর তার পাশে হচ্ছে ছাদ, মানে অর্থাৎ এই স্টোর রুম টাইপের যে ঘরটি এবং যে ঘরটিতে আরো 4-5 জন ওপর তলায় কাজ করে, এই দুটো সেক্টরে ভাগ করা আছে, নিচে 4-5 জন, ওপরে 4-5 জন। আমি ঠিক তোমাকে মানে সংখ্যাটা বলতে পারছি না যে টোটাল কজন ছিল, ওই রকমই হবে। তো তারা ওখানে কাজ করে, আবার নিচেতেও একই সেম কাজ করে। আর ওই ঘরের লাগোয়াই একটি ছাদ, যে ছাদে আমি বললাম ওই নিম গাছের ডালগুলো এসে পড়ে আছে, বা নিম গাছটা খুব হেলে আছে, মানে ওই বাড়ির দিকে আর কি, সেই ছাদ রয়েছে। এবং সেখানেতে ওই যে ছেলেগুলি ছিল তার মধ্যে থেকে অনেকে হয় কি দেখবে, নতুন যারা সোনার কাজ শিখতে চাইছে, যাদেরকে ওদের ভাষায় সম্ভবত আমার যতটা ধারণা ছোকরা বা এরকম একটা কিছু বলে, নতুন ছেলে যারা কাজ শিখতে যায়, হ্যাঁ ছেলে ছোকরা বলে। তো তাদেরকে কি বলে বলতো, তাদেরকে ওই কাজ শেখানোর সঙ্গে সঙ্গে ওই রান্না করার হেল্প করায়, বা বাজার দোকান করে নিয়ে আসে, চা আনায়, বা এরকম গুলো কিন্তু হয়। এটা প্রত্যেকেই করেই তারপরে আস্তে আস্তে তারা মিস্ত্রি হয় বা কারিগর তৈরি হয়, এটুকু যা শুনে ধারণা আমার। তো এইরকম নতুন ছেলে যারা আসতো ওই জায়গায়, তারা ওই 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস এর বেশি কেউ থাকতো না, তারা বাড়ি চলে যেত। বাড়িতে গিয়ে বলতো, হ্যাঁ ছেড়ে দিয়ে চলে যেত ওখান থেকে। বাড়ি গিয়ে বলতো যে ওখানে যাবো না, ভয় করছে। তো এবার এখান থেকে যখন এখানকার ম্যানেজার সে যখন ফোন করতে, কি ব্যাপার ছেলে শিখতে এলো আর চলে গেল, আপনারা আসছেন না, পাঠাচ্ছেন না, তখন বলছে না ভয় পাচ্ছে বলছে, এরকম। এটা হচ্ছিল প্রত্যেকটা ছেলে একই কথা বলছে যে ভয় পাচ্ছে, ওখানে কোনো কারণে ওখানে থাকতে পারছে। নতুন ছেলেরা আর কেউ কিন্তু মানে আর কেউ থাকলো না। এবার যে কজন এখানে আছে, এদের বাধ্যবাধকতা কোন জায়গায় বলতো, এদের বাধ্যবাধকতা হচ্ছে এরা কেউই চায় না যে অন্য ভিন রাজ্যে গিয়ে চাকরি করতে বা ওই কাজ করতে। এরা চাইছে যেহেতু আমার মানে এই জায়গার মধ্যেই রয়েছি, কলকাতার মধ্যেই আছে, তো এখানেই থাকি। কিছু কিছু ছেলে হাওড়া, উলবেড়িয়া, তোমার বর্ধমান, এরকম দূর দূর মেদিনীপুর,
বিভিন্ন জায়গা থেকে, আশেপাশের জায়গা থেকে এসে তারা ওখানে থেকে কাজ করে এবং তাদের সংসার হয়ে গেছে, তারা চায় না যে অন্য রাজ্যে গিয়ে কাজ করতে, তাই তারা এখান থেকে ছেড়ে যায় না। তো এবার এইখানের ঘটনাটা, এই পুরো বাড়িটা যে ব্যবস্থা বললাম, তার যে বাথরুমের বিবরণটা একটু দিই, তাহলে দিলে একটু বুঝতে পারবে আরো বিষয়টা। বাথরুমের মধ্যে ঢুকছো, খুবই সাতটাতে একটা পুরোনো বাড়ির যা বাথরুমে হয়, বাথরুমটা কিন্তু খুব বড়, ভীষণ বড়, মানে একটা ঘরের সমান বাথরুম, ভীষণ বড়। সেই বাথরুমের মধ্যে একটা পাশে রয়েছে চৌবাচ্চা। চৌবাচ্চাটা কোথায় জানো? চৌবাচ্চাটা হচ্ছে ঈশান কোণে। ঈশান কোণে চৌবাচ্চা? হ্যাঁ, এবং চৌবাচ্চা তো নিচের তলায়, তো গ্রাউন্ড ফ্লোরে চৌবাচ্চা। চৌবাচ্চা বললে ভুল হবে, আমরা চৌবাচ্চা বলতে সচরাচর কি বুঝি, মানে জাস্ট একটা মানে ফ্লোরের ওপরেই ঘিরে দিয়ে সেখানে জল স্টোর করে রাখা। এটা কিন্তু ঠিক তা নয়, এটা কিছুটা পাতকুয়া স্টাইল, অর্থাৎ মানে একটু ডিপ, গভীর, একটু মানে অনেকটাই গভীর, এবং সিঁড়ি করা আছে তার হালকা করে, যেগুলো নেমে তারা পরিষ্কার করে মাঝে মধ্যে। হ্যাঁ, হালকা ওখানে জল জমিয়ে রাখে, ওই জল থেকেই উপরে যে 4-5 জন থাকে এবং নিচের যারা থাকে তারা প্রত্যেকেই ওই জল নিয়ে স্নান করে। ওইখানে জল স্টোর করার জায়গা, এবং খুবই স্যাঁতস্যাঁতে একটা মানে বাথরুমের অবস্থা। আমি নিজেও ঢুকেছি বাথরুমের মধ্যে পরবর্তীকালে যদিও। তো এইবার যেটা ঘটনা ওখানকার হচ্ছে সেটি হচ্ছে, ওখানের যে ছেলেগুলি ছিল, প্রথম শুরু হচ্ছে সূত্রপাত ওই নতুন ছেলে ছোকরারা কেউ থাকছিল না, সবাই চলে যাচ্ছে, বলছে ভয় পাচ্ছে না, এরকম ভাবে চলে যাচ্ছে। এইবার একদিন হলো, এটা সম্ভবত হয়েছিল কোনো একদিন সন্ধ্যের পর ওদেরই একটি ছেলে ফোনে কথা বলছিল, মানে তাদের কাজ হয়ে গেছে বা কাজ কম ছিল, অনেক সময় কি হয় ওদের কাজ কম থাকে, তো কাজের প্রেশার কম ছিল। একটি ছেলে ওই রুম থেকে বেরিয়ে, অর্থাৎ নিচের তলার যে কাজের রুম থেকে বেরিয়ে, বললাম বাঁদিকে একটু এগিয়ে গেলে বাথরুম, ঠিক ও রুম থেকে বেরিয়ে এসে বাঁদিকটা ও দাঁড়িয়ে কারোর সাথে মোবাইলে কথা বলছে, বাড়ির লোকের সঙ্গে বোধহয় কথা বলছিল ভীষণ ভালো। তো ও হঠাৎ করে দেখে যে ওর পাশ দিয়ে কেউ একজন চলে গেল। আচ্ছা, ওর পাশ দিয়ে মানে সিঁড়ি দিয়ে জাস্ট ওপর দিক থেকে নেমে এসে ওর পাশ দিয়ে গেলেন, বাথরুমের পাশে সিঁড়ি বললাম, আর ও এগিয়ে এসে দাঁড়িয়েছে, মানে সিঁড়িটা দিয়ে কেউ নেমে বেরিয়ে আসতে গেলে বাইরের দিকে ওকে ক্রস করেই আসতে হবে, ও এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে দেওয়ালে হেলান। ও দেখছে আমার পিছন দিকেও মানে একটা চলে গেল কেউ। ও তখন সঙ্গে কথা বলতে গিয়ে মত্ত ছিল অনেকটা, জাস্ট কয়েক সেকেন্ডের পরে দেখলো এদিক কেউ তো নেই, এবং তো গেট আটকানো আছে, তালা দিয়ে আছে, গেট তো খোলা হয় না, ওখানে সন্ধ্যের পর ওরা আর গেট খোলে না, যেহেতু বুঝতে পারছো সন্ধ্যের পর কেন করতে না, সোনার অনেক র মেটেরিয়ালস থাকে, অনেক কিছু থাকে, ওরা কোনো কারণেই ওদের সন্ধ্যের পর আর দোকান ওরা খুলবে না, গেট আরো খুলবে না। যা কিছু প্রয়োজন বলো, এমার্জেন্সি সার্ভিস ছাড়া, মানে এমার্জেন্সি কোনো প্রয়োজন ছাড়া ওরা কিন্তু খুব একটা বের হয় না সন্ধ্যের পর। তো ওরই গেট তো এখানে বন্ধ, ও গেটটা তো দেখতেও পাচ্ছে, ও এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, সোজা গেট, আর বাঁদিকে খুললে সিঁড়ি, আর ওর বাঁদিকে আবার কিছুটা এগিয়ে গেলে রুমটা, তার মানে আমাদের রুমে ঢুকেছে, ওপর থেকে কেউ এসে, উপর তলার কোনো ছেলে আর কি। ও তখন ফোনটা কথা কমপ্লিট করে ঘরে এসে দেখে যে কজন ওরা ছিল সে কজনই ওখানে রয়েছে, অর্থাৎ কেউ কিন্তু নেমে এসে ওপর থেকে, কেউ নেমে এসে, ওপরের কোনো ছেলে নেমে এসে ঢোকেনি ঘরের মধ্যে। আচ্ছা আচ্ছা। ও তখন বলে, আচ্ছা ওপর থেকে কেউ এসেছিল ওখানে? সবাই কাজ করতো না, তো ওখানে কেউ তো আসেনি, তুই তো ওখানে বাইরে দাঁড়িয়েছিলি, কোথায় গেছিলি তুই? বলে আমি তো বাইরে দাঁড়িয়েছিলাম, একজন কেউ এলো মনে হলো ট্রেনে ঢুকলো। বলে না না, ওটা কেউ আসেনি তো। যা হয় ওরা অত গুরুত্ব দেয় না, সব অল্প বয়সের ছেলে, বুঝতেই পারছো, অতটাও গুরুত্ব দেয় না, অনেকে বিশ্বাস করে না এসব জিনিস, ভয়ে কি হতে পারে ওসব কোনো আইডিয়া নেই, ওরা ভয়টা অত পায় না এরকম ভাবে। তো এই ছেলেটি কিন্তু মনে একটুখানি ওর সন্দেহ জাগে যে আমি তো স্পষ্ট অনুভব করেছি যে আমার পাশ দিয়ে কেউ একজন এসে ঘরে ঢুকেছে। তখন ও তারপর সবাই যখন নাকচ করে দেয় যে না কেউ আসেনি, ও যা হয় সচরাচর ওর সাথে আমার হয়তো ভুল হয়েছে, হ্যাঁ পাতা দেয়নি, যে হয়তো কথা বলতে বলতে আমি একটা কিছু ভুল হয়ে গেছে হয়তো, বা ভুল ভেবেছি। তো এইবার যেটা হলো, ওরা কিছুদিন গেল এরকম, যাওয়ার পর এইবার একদিন সকালবেলা ঘুমোচ্ছে, প্রত্যেকে ঘুমোচ্ছে, চিৎকার। কিরকম চিৎকার? মানে চিৎকার বলতে আমি কে কোথায়, এরকম একটা টাইপের একটা চিৎকার, মানে হঠাৎ করে কেউ অবাক হয়ে গেলে যেরকম হয়, কি হলো, আমি এখানে কেন এলাম, আমি কোথায় এলাম, কে বুঝিয়ে নিয়ে এসছে আমাকে, এইরকম টাইপের একটা চিৎকার ওখানে হয়। এবার নিচের তলায় যারা কেজন ছিল এরা সবাই, দু একজন ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে দেখছে যে তাদের দরজাটা খোলা হয়, দরজাটা খোল, এটা খুব বড় ভুল, দরজা খুলে ওরা শোবে না কোনোদিন, দরজা বন্ধ করে শুয়েছে,
এবং যে ছেলেটি লাস্ট বন্ধ করেছে সেও বলছে না আমি তো বন্ধ করেছি, আমি স্কুলে বাইরে গিয়ে আমি চেঁচাচ্ছে কেন সকালবেলা, আমরা রাত্রি জেগে কাজ করি এত রাত্রি পর্যন্ত, তো ওখানে কে এখন সকালবেলা বাইরে গিয়ে এরকম করে চেঁচাচ্ছে। তখন ও বেরিয়ে দেখে ওদেরই একটি ছেলেটির নাম সম্ভবত পল্টু। বলছে পল্টু চেঁচাচ্ছে কেন এরকম ভাবে, গিয়ে দেখে ও ওখানে তো শুয়েছিল। বলছে আমি এখানে শুয়েলাম কি করছি, বলছে আমার ঘুম ভাঙলাম আমি এখানে শুয়ে রয়েছি। অর্থাৎ ঠিক রুম থেকে বেরিয়ে যে ডান দিকে যে ওই ছেলেটি যে কথা বলছিল বললাম আগের দিন, মানে আগের দিন রাত্রে বা কিছুদিন আগে রাত্রে এরকম হয়েছিল ঘটনাটা, যে ওই একজন চলে এসেছিল, ওই ছেলেটি যেখানে ফোনে কথা বলছিল ও ওখানে শুয়ে রয়েছে। বলছে আমি এখানে শুলাম কি করে। আচ্ছা, অবাক কাণ্ড, মানে জাস্ট অবাক। এবার তো সবাই ওকে বলছে তুই নিজ্ঞাত নেশা করেছিস, নেশা টেশা করে নয় মোবাইলে গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে এখানে ঘুমিয়ে পড়েছিস, আর নাহলে নেশা করে এখানে এরকম করেছিস। আর ওই ছেলেটি সত্যি সত্যি একটু নেশা করতে আসে। আচ্ছা, তো পুরোপুরি ওর ওপর দোষটা ঝেড়ে দেয় সবাই মিলে, যে না তুই নেশা করেই ঘটনাটা ঘটেছে। তখন এ তো মানবে না কিছুতে, রীতিমতো ঝগড়া লেগে যাচ্ছে সবার সঙ্গে, প্রত্যেকের সঙ্গে ঝগড়া লাগবে যে না আমি এটা হতে পারে না, আমি কেন কি করে থাকবো, আমি কোনো নেশা করিনি কালকে রাত্রে, কোনো রকম কিছু নয়, আমি কিন্তু রাত্রিবেলা শুলাম ঘর, তোদের সঙ্গে তুই শুয়েছি সবার সাথে। এইবার যখন এই কথাটা বললো এই ল্যাঙ্গুয়েজ থেকে, তোদের সঙ্গেই তো আমি শুয়েছি, তখন ওদের মধ্যে অর্থাৎ নিচের তলায় যে কজন থাকে তাদের একজন মানে একটু সিনিয়র লেভেল, মানে একটু ভালো কাজ জানে, অনেক দিন ধরে কাজ করছে, একটু বয়সও হয়েছে হালকা, 40-45 বছর বয়স হবে, সে বললো হ্যাঁ ও তো আমাদের সঙ্গে শুয়েছে, তারপরে তুই নিশ্চয়ই বাইরে গিয়েছিলিস আমাদের সঙ্গে শোয়ার পরে, একটু দরজা খুলে বেরিয়েছিস। ও তখন সবাইকে বিশ্বাস করাতেই পারছে না যে না আমি দরজা খুলে বেরোইনি। একটা অদ্ভুত ঘটনা হয়েছে, যে এরকম সবাই যুক্তির মানে খাড়া করছে, তুই এরকম করেছিস, নাহলে দরজাটা খুলে কে যাবে এরকম ভাবে, তোকে কে বাইরে গিয়ে আমরা বার করে দিয়ে এসেছি। এই যুক্তির চাপে পড়ে ওই ছেলেটি কিন্তু আর কোনো তর্কাতর্কি না গিয়ে ও কিন্তু ঘুম মেরে রইল, ঘুম মেরে গেছে পুরোপুরি, কোনো রকম ভাবে এখন ওর সাথে বেশি কথা বলছে না, কাজটার যা করার করলো। পরদিন মানে অর্থাৎ এই প্রথম যে ঘটনাটা বললো, পরদিন ওই যে 40-45 বছর বয়স যে বললাম সিনিয়র লেভেলের যে ছেলেটি ছিল ওখানে, মানে ভদ্রলোক কাজ করতো আর কি, পরদিন সকালবেলা অর্থাৎ তারপর দিন সকালবেলা আবার ওরকম একটা চিৎকার টাইপের, মানে অবাক হওয়ার মতোই জাস্ট যেমন করছিল, বুঝতে পারছো একটা ঘটনা। এবার বসে রয়েছে দেখছি হেলান দিয়ে ওই বাথরুমের দোরগোড়ার পাশে, ঘুম ভেঙেছে দেখছে বাথরুমের দোরগোড়ার পাশে হেলান দিয়ে বসে রয়েছে। এবার যথারীতি এরা প্রত্যেকে বেরিয়েছে বাইরে, বাইরে বেরিয়ে এবার এ যেহেতু সিনিয়র, একে তো কেউ কিছু বলতে পারছে না, একে একটু সবাই মানে এ করে, এর কাছ থেকে অনেকে চাচ্ছে কে, মানে একটু বস টাইপের আর কি, ওদের মধ্যে কিছু বলতে পারছে না যে যে তুমি মদ খেয়ে এরকম করেছো, বা মদ খেয়ে বা নেশার ঘরে এরকম তুমি করে ফেলেছো, কিছু বলতে পারছে না। ও তখন বললো দেখ আমি কিন্তু, তোরা জানিস আমি কিন্তু কোনো রকম এরকম উল্টো পাল্টা কাজ করি না, আমার সঙ্গে এটা ঘটনা হয়েছে, আমি যখন ঘুম ভাঙলো আমি দেখছি এখানে তো বসে রয়েছি, মানে হেলান দিয়ে বসে রয়েছি ঘুম ভেঙে দেওয়ালে বাথরুমের পাশে, এটা কেন হলো। তখন এরা একটুখানি চমকে যায়, ভীষণ ভাবে চমকে দেয়। এইবার সেম ঘটনাও ওপরের যে কজন 4-5 ছিল তাদের মধ্যে থেকে একজনের সঙ্গে ঘটে, তাদের মধ্যে থেকে একজনের সঙ্গে ঘটে। এবার ওপরের ছেলে নিচের ছেলেরা বাথরুমে আসে বা বাইরে যায়, বা ম্যানেজার আসে, বা কাজ আদান প্রদান হয় ওপরের সঙ্গে নিচের তলার, এই কথাটা আলোচনার সাপেক্ষে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে জেনে যায়। পুরো ওই মেজ বাড়ির পুরো ওপরের তলায় মানে টোটাল বাড়ি মিলিয়ে যে কজন কারিগর ছিল ওই 10-12 জন মধ্যে ঘটনাটা ঘটে গেছে, যে এইরকম ঘটনা হয়েছে। তো এইবার এর পরের যেটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে, ওদেরই একটি ছেলে রাত্রে কাজ করছিল, মানে ওদের হয় অনেক রাত্রি পর্যন্ত কাজ করে, অনেকে সারা রাত ধরেও কাজ করে। আচ্ছা, এই ঘটনাটা যেটা হচ্ছে একদম উপর তলার একটি ছেলে কাজ করছে, অনেকে শুয়ে পড়েছে, আর ওই ছেলেটি ওর নিজের টেবিলে কাজ করছে। আর এই ছেলেটি বসতো যেদিক টেবিলটা তার একদম দরজার কাছে, দরজার বাইরে বেরোলেই এই ছাদ, এবং ওই যে স্টোর রুম মতো বললাম ছোট ঘর যেখানে ওদের ম্যানেজার এসে থাকতো, সেই ঘর, ওই দরজার কাছেই ছেলেটি বসে কাজ করতো। এদিকে প্রত্যেকে কাজ টাজ ওরা টেবিল গুছিয়ে দিয়ে শুয়ে পড়েছে, খাওয়া দাওয়া করে যথারীতি এখানে কাজ করছে, কাজ বাকি ছিল একটু কাজ করতে করতে যা হয় মাঝে মধ্যে রাত্রিবেলা জেগে কাজ করতে স্মোক করার ইচ্ছা হয়েছে, ও স্মোক করতে করতে ওই ছাদে গেছে। তখন অনেক রাত, পরে যেটা শুনেছিলাম অনেকটা রাত,
প্রায় 2-2:30 এরকম বাজবে আর কি, স্মোক করছে। তুমি ঘটনাটা তোমাকে বলছি, আমারই এখন একটুখানি কেমন লাগছে। কেন বলো তো? ওকে গিয়ে একটি ছেলে লাইটার চাইছে, বলছে লাইটার আছে, বলছে। ও চমকে যায়, ভয় পেয়ে যায় রীতিমতো। এত রাত্রি ছাদে কে কোথা থেকে চলে এলো, এবং যে ছেলেটি যাচ্ছে ও পিছন করে তাকে মানে চেনে না। ওকে ওকে। এবং এই ছেলেটি অনেকদিন ধরে কাজ করছে, যে আমি প্রত্যেকে নিচের তলার কোনো ছেলে হলে তাকে তো আমি চিনতাম, বা নিচের তলায় কোনো নতুন ছেলে এসেছে বলেও তো আমার কোনো ধারণা নেই। লাইটার আছে, যে লাইটার আছে, স্মোক বলবে মানে ধরা গায়ে। এবং ছেলেটি মানে একদম র ভাষাতেই বলছি, যেটা বিড়ি চাইছিল, মানে বিড়ি ধরা গায়ে। এ সিগারেট খাচ্ছিল, সিগারেট, ও কিন্তু বিড়ি খাবে বলে চাইতে, এবং হাতে ছেলেটির একটি বিড়ি ছিল। এবার ও যখন ওই দেশলাই কাঠিটি বার করে ওকে দিতে যায়, তুমি বিশ্বাস করবে না যে ঘটনাটা ঘটে। ওকে তখন বলে ঠিক আছে লাগবে না, দেশলাইটা যখনই দিতে যাচ্ছে ওকে বলছে লাগবে না বলে ছেলেটি সঙ্গে সঙ্গে নেমে যায়। এ তো ভয় পেয়ে গেছে, যা ওকে চেনে না, কাকে চেনে না। এ ভূত কিন্তু ভাবেনি, বা আত্মা ভূত বা এইসব কিছু ভাবেনি। এ ভেবেছে হয়তো নিঘাত কোনো কেউ চোর বা ডাকাত কেউ বা কোনো কিছু কোনো কারণে ঢুকেছে, আর আমি যদি কোনো কিছু চিৎকার করে চেঁচামেচি করি, বা যদি আমাকে কিছু করে দেয় বা মেরে টেটে দেয়, একটু ভীতু টাইপের ছেলে, মেরে টেটে দেয় যদি, মানে ভয় মানে লাগবে বা এ হবে, এই ভয়টা কাজ করেছে। ও তখন কিন্তু আস্তে 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 নামছে, মানে আগের যে রেজলাই চেয়ে নেমে গেছে ওর পিছু পিছু ও আস্তে আস্তে নামছে নিচে নেমে দেখছে নিচের দরজা বন্ধ, বাথরুমের দরজা বন্ধ, সব বন্ধ, গেটে তালা, কেউ কোথাও নেই। ও আবার উঠে এসে ওর কাজের রুমের মানে ওদের রুমে, ওপরের রুমে ঢুকে পড়েছে, ঢুকে ওখানে কাজ করছে। কাজ করতে করতে এবার যে ছেলেটি ঘটনাটা ঘটলো সেটা কিন্তু ভয়ঙ্কর একটা ঘটনা, ভয়ঙ্কর ঘটনা। আমি বললাম ও কিন্তু একদম দোরগোড়ায় মানে দরজার গোড়ায় বসে। ও কাজ করছে এক মনে, কাজ করতে করতে জাস্ট ডান দিকে দরজার গোড়ায় তাকিয়েছে, দেখে ঠিক দরজার গোড়ায় বাসে মানে উবু হয়ে বসা, যেটাকে বলে হাঁটুগুলো উপর দিকে করে, ওই ছেলেটি বসে রয়েছে এবং ওর দিকে তাকিয়ে, সিচুয়েশনটা ভাবো একটা, সাংঘাতিক মানে সাংঘাতিক। আমি বলছি আমারও মানে এই মুহূর্তে শরীরের মধ্যে মানে ওই ফিলিংসটা যেন হচ্ছে, যেন আমার সঙ্গে এরকম হচ্ছে আর কি, এরকম একটা ফিলিংস তৈরি হচ্ছে। সত্যি সত্যি ঘটনাটা ঘটে, ওর দিকে তাকিয়ে রয়েছে। ও তখন একটু সাহস সঞ্চয় করে নিয়ে, আরে তোমাকে তো দেশটাই, তুমি চাইলে আমি তোমাকে দেশটাই দিতে গেলাম, তুমি চাইলে না নেমে এলে, আবার এখানে এসে বসে আছো, তুমি কে? তুমি এখানে নিচের তলায় কাজ করো? এ নাই ভয়েই বলে ফেলেছে নিচের তলায় কাজ করো। ছেলেটি তখন বলছে ছেলেটি হাসছিল। এবং ওই যে ছেলেটি বললাম যে দেখেছে, ও পরে যখন বলে যে ছেলেটি কেমন দেখতে ছিল, ছেলেটি মানে কি বলবো, শর্ট পাজামা টাইপের পরেছিল, শর্ট মানে পাঞ্জাবি টাইপের, এবং পাজামাটা মানে কি বলবো, ঢিলে ঢালা পাজামা হয় না, ঢিলে ঢালা একদম পাজামা, তার সঙ্গে শর্ট পাঞ্জাবি পরে রয়েছে। এবং গলায় ওর কোন রকম মানে হাড় টাইপের বলো, হাড় বলতে কি মানে সুতোর কি বলবো ওটা, কার বলো বা এরকম টাইপের ও ভেবেছিল, যেরকম টাইট করে এরকম গলায় দড়ির মতো করে একটা মানে কাঠ টাইপের, মোটা কাঠ হয় না, খুব মোটা কাঠ টাইপের জিনিস গলায় বাঁধা আছে, মানে পড়েছে ছেলেটা, এরকম তাকে দেখতে। ছেলেটি হাসছিল এবং অদ্ভুত, চুলগুলো উস্কো ফুস্কো এরকম। এবার এই যখন বলছে তুমি কে, তুমি নিচের তলায় কাজ করো, এই যখন কথাটা বলছে, ঘরের মধ্যে থেকে থাকা একটি ছেলের ঘুম ভেঙে গেছে। ও তখন বসে যাই তার সাথে কথা বলছিস। এবার দোরগোড়া থেকে বসে এবার সোজা তাকিয়েছে, তাকিয়ে যে ঘুম ভেঙে গেছে ওর সঙ্গে মুখোমুখি, ও বলছে কার সঙ্গে কথা, বিচার বলছে এই ছেলেটি দেখ নাই বোধহয় নিচের তলায় কাজ করছে, ও উপরে গিয়েছিল, আমি উপরে মানে ঘটনাটা বলে আর কি, যে এরকম দিশলাই চাইলো আমাকে, নেমে এসে আবার এখানে এসে আমার কাছে বসে আছে। বলছে কে বসে আছে, বলে কে বসে আছে বলা যখন, ও যখন ডান দিকে ঘুরেছে, ডান দিকে ঘুরে দেখছে কেউ নেই। ওকে ওকে, মনে হচ্ছে এই
ঠিক কোথায় গেল, মানে এরকম একটা চমকে যাওয়ার মতো। চমকে গিয়ে ওর টেবিলে যে কাজ করছিল সে কাজগুলো ঘেটে গেছে, মানে একটু নড়ে গেছে টেবিলটা, আর ওর তো ওই কে এই কোথায় গেল, মানে এটা খুব জোরে বলেছে, লাউড, মানে চমকে গেছে। তো তুমি ভাবো একজন কেউ তোমার পাশে, একদম পাশেই দোরগোড়ায় বসে কাজ করছে, ঠিক দোরগোড়ায় বাইরেটা কেউ বসে আছে তোমার দিকে তাকিয়ে, তার হাসছিল, সে কিছুক্ষণ আগে তোমার পেছনে পেছনে গিয়ে দেশলাই চেয়েছে, তাকে দেখেছে, হঠাৎ করে সেকেন্ডের মধ্যে নেই, চমকে তো যাবেই। এবং সেই জোরে রীতিমতো সবাই ঘুম থেকে উঠে পড়েছে, সবার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যেতেই সবাই বলে যে এরকম, সবাইকে বলে যে এরকম হয়েছে। এবার তার মধ্যে থেকে সবাই প্রত্যেকে যে সিনিয়র ছিল তাকে ডাকাডাকি করে নিচে, মানে সব নিচে যে সিনিয়র ছেলেটি বললাম 40-45 বছর বয়স, তাকে তারা এই ওপর থেকে চেঁচিয়েছি ডাকে, ওই নাম ধরে ধরে, ওর নাম বোধহয় শ্যামল দা এরকম কিছু নাম ছিল, উপর থেকে ডাকে। তখন ওরাও নিচের ওরা জেগে যায়, উপর থেকে উঠে এসে বলো এরকম তোমাদের ঘরে কেউ নতুন ছেলে এসেছে নাকি? বলছে আমরা তো জানবো নতুন ছেলে নিচে। বললো না, শ্যামলদা বলছে না, নিচের তলায় কোনো ছেলে আসেনি। তখন এই ছেলেটি তো মানে রীতিমতো দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা, ভয় পেয়ে গেছে ভীষণ ভাবে। কিন্তু এই যে সিনিয়র যে ছেলেটি ছিল ও বলছে কি কোনো চোর বা কেউ কিছু ঢুকেছিল, দেশলাই চাইবে এখানে তোর কাছে এসে, চোর ঢুকলেই বা দেশলাই বা তোকে আঘাত করে দেবে বা তোকে অজ্ঞান করে দেবে বা কোনো রকম ভাবে তোকে মারবে, সে ছাড় দিয়েই ওঠে, মেরে এখানে ঢুকে তোর কাজের জিনিসগুলো নিয়ে চলে যেতেই পারছে। সেটাও একটা লজিক পয়েন্ট। তখন ওরা কি করলো, সবাই 10-12 জন ছেলে মিলে প্রত্যেকটা মানে বাড়ির প্রত্যেকটা কোণ ওরা খোঁজাখুঁজি করে। পুরোনো বাড়ি তো অনেক, মানে ভোজ জায়গা আছে যেখানে অনেক পুরোনো জিনিসপত্র রাখা আছে বা এইরকম জিনিস অনেক জায়গা আছে। তখন ওরা এবার ছাদে উঠে এলো, সবাই ছাদে উঠে এসে ধারগুলো দেখলো যে কিছু বেয়ে উঠেছে কিনা, উঠতে পারে কিনা, টর্চ নিয়ে তার দিকটা বাড়িটা পুরো সার্চ করে ফেলেছে, কোথাও কিচ্ছু নেই। ছেলেটির নাম মাত্র, যে ছেলেটি কিছুক্ষণ আগে ওর কাছে এসছে। আচ্ছা আচ্ছা, এটা সেই রাত্রিটা গেল। ও তো আর ঘুমোতে পারেনি, ভীষণ ভাবে ভয় পেয়ে গেছে, বলছে আমি বাড়ি যাবো। এবার ওকে তো ছেলেরা ছাড়ছে না, যে তোর কাজ কমপ্লিট হয়নি, ম্যানেজার জানতে পারলে খুব ঝামেলা করে দেবে। এটা কোন সালের ঘটনা দেবজ্যোতি? এটা তখন আমার বয়স হবে তখন 10-12 বছর, প্রায় আজ থেকে ধরো না 15 বছর আগেকার ঘটনা। আচ্ছা, 2009-10-এর। হ্যাঁ এরকম তো হবেই, আমি আনুমানিক বলছি, একদম আমার সালটা ঠিক মনে নেই। ওকে, এরপরে কি হয়? এরপরে যেটা হয়, ওর ম্যানেজার জানতে পারবে যে তুমি কাজ ছেড়ে চলে যাচ্ছিস বা বাড়ি যাবি, হঠাৎ করে কাজ রেখে দিয়ে, এটা তো ঝামেলা হবে। যা হয় রুটি রোজগারের কারণেও কিন্তু বাধ্য হয়েও আবার ওই কাজ কমপ্লিট করা পর্যন্ত ওকে থেকে যেতে হয়, ও থেকে যায়। এবার নিচের তলের একটি ছেলে একদিন স্নান করতে যাবে, স্নান করবে, বাথরুমে ঢুকেছে। ঢুকে দেখছে একটি ছেলে স্নান করছে। স্নান করছে তো করছে চৌবাচ্চাতে ভেসে। হ্যাঁ, সচরাচর কিন্তু কেউ ওই চৌবাচ্চাতে নেমে চান করে না, তো অনেকটা গভীর, আর ওই জল স্টোর করা থাকে, সবাই মগ রাখা থাকে বা বালতি রাখা থাকে, তাতে করে জল তুলে নেয়। এর তো রেগে গেছে, দেখো চাই যা হয়, ওখানে সব ইয়ং ছেলে, একটু খারাপ ভাষা চলে, ওকে সেই ভাষাতেই ওকে বলেছে তুই এরকম ভাবে এখানে আমরা সবাই স্নান করে তুই নেমেছিস। ও যে খেয়ালই করেনি ছেলেটি যে ওই যে ভাসছে সে ছেলের মধ্যে কেউ নন, এই 10-12 জন ছেলের মধ্যে কেউ নন। ওকে ওকে, তুমি ভাবো ঘটনাগুলো কিন্তু ঘটছে এই এতগুলো লোকের মাঝখানে, কোনো পার্টিকুলার 1-2-3 জনের সঙ্গে নয়, এতগুলো লোক আছে সেই বাড়িতে, ছেলে রয়েছে, ইয়ং ছেলে, যারা কেউ দুর্বল নয়, যারা কেউ কুসংস্কারে বিশ্বাস করে, অনেকে তো বিশ্বাসই করে না এইসব জিনিস, সচরাচর তাদের মাথাতেও আসে না, তাদের সঙ্গে এরকম ঘটছে ঘটনাগুলো। তারপর কি হয়? ও তখন ওকে গালাগালি দিয়ে বলে ও রীতিমতো সাঁতার কাটতেই থাকে ছেলেটি। সাঁতার কাটতে মানে চিৎ হয়ে শুয়ে, যেটাকে বলে চিৎ সাঁতার বলে না, ওই সেই ওপর দিকে মানে মুখ হয়ে আছে, সাঁতার কাটতে কাটতে তখন এগিয়ে যায় ওর দিকে, ওর টেনে তুলবে বলে চেঁচামেচি রীতিমতো করছে, চেঁচামেচি করতে। আর বাইরে থেকে শুনতে পাচ্ছে, মানে রুম থেকে, যেহেতু নিচের রুমের সঙ্গে বাথরুমের দূরত্ব খুব পাশাপাশি, একদম জাস্ট পাশে, এগিয়ে গিয়ে সামনেই বালি, যে তুই এরকম গাড়ি চেঁচামেচি মানে শুয়ে রয়েছি সেখানে মধ্যে বললে। ও যখন এবার তুলতে যায়, টেনে তুলতে যায়, যে তাই ওঠ এখান থেকে, এসব কি হচ্ছে তো। তুলতে গিয়ে দেখে তো ওদের ছেলে নয়,
ওকে তো চেনেই না এই ছেলেটিকে। এইবারও সেম ওরকম যে আগের যে ঘটনাটা হয়েছিল, ওর দিকে তাকিয়ে হাসছিল শুয়ে শুয়ে, এবার ওর দিকে তাকিয়ে হাসতে হাসতে, ঠিক কি বলবো মানে কোনো কিছু জিনিস যেমন একটু কেঁপে 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 জলে ফেললে, যে কোনো সময় জলে পয়সা ফেললে, কোনো একটা কয়েন ফেললে যেমন একটু কেঁপে 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 জলের নিচে চলে যায়, ঠিক ছেলেটি ওই টাইপের মানে দুলে 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 নিচে নেমে যাচ্ছে, মানে এই চৌবাচ্চার ভেতরে, চৌবাচ্চার ভেতরে। এবার তখন এই ছেলেটি চেঁচামেচি আরম্ভ করে দেয় যে এই ডুবে যাচ্ছে, এখানে ডুবে যাচ্ছে, একটা ছেলে এসো তাড়াতাড়ি, সবাই সবাই যায় সবাই যায়, এইরকম বলে চেঁচায়। কিন্তু এর তো লজ্জা লক করে ঢুকেছে। এবার সবাই দরজার কাছে বলছে তুই দরজাটা খুলবি তো, আমরা তাহলে ঢুকবো কি করে, দরজাটা খোল। বলছে হ্যাঁ দরজা খুলতে বলে ছুটে গিয়ে দরজাটা খুলেছে। দরজা খুলে সবাই ঢুকেছে, নিচের তলা যে 4-5 জন ছিল ওরা সবাই ঢুকে গেছে বাথরুমের মধ্যে। উপর থেকেও চেঁচামেচি শুনে সবাই নেমে এসেছে। বলছে যে আরে এখানে একটা ছেলে এরকম ভাসছিল, ভাসতে ভাসতে ডুবে গেল, আমি মানে চান করছিল। বলছে এখানে শুয়ে খেয়ে চান করে ভাই, এখানে তো আমরা সবাই এরকম করে চান করি বালতিতে, প্রত্যেকেই জানে আমরা এইভাবে চান করি। মানে কিরম দেখতেছিল চারদিকে, ওই যার সঙ্গে যে টেবিল দেখে কাজ করছিল ওর তো মনে সন্দেহ আছে। বলছে আরে কেমন দেখতে ছিল রে ছেলেটিকে। বলছে আরে ছেলেটি তো জামা প্যান্ট পরে রয়েছে, জামা প্যান্ট বলতে পাজামার মতো পরে রয়েছে, ভিজে আছে, তুই এক জলের মধ্যে ভাসছে, ভিজে তো যাবেই, ওই ওই অবস্থাতেই ভাসছে। আর হাড় গলায় একটা অদ্ভুত টাইপের দড়ির মতো মোটা হাড় বাঁধা, সে এরকম ভাবে আওয়াজ বোঝা যাচ্ছে। যেই এই কথাটা বলেছে তখন এই ছেলেটি তো মানে রীতিমতো ভয় অজ্ঞান হয়ে যায়, পাশে একটি ছেলেকে জড়িয়ে ধরেছে ভয়, বলে কাঁদতে আরম্ভ করেছে যে আমি আর থাকবো না। একটা বড় ছেলে, 26-27 বছরের ছেলে, সেই কাঁদতে আরম্ভ করেছে, মানে যার সঙ্গে আগের দিনও হয়েছিল। সেই ছেলেটি বলছে আমি আর এখানে থাকবো না, এরকম হয়েছে ঘটনা, আমি তো এরকম দেখেছি ওই ছেলেটি এরকম, এখানে কিছু না কিছু আছে, কিছু না কিছু একটা গন্ডগোল আছে। এইবার হলো দেখো, এরা সবাই প্রত্যেকে একটি ঘরের মধ্যে এলো, আলোচনা করতে হবে যে এখানে কি হচ্ছে, এরকম ঘটনা হচ্ছে, একজনকে দেখা যাচ্ছে এরকম ঘটনা, ম্যানেজারকে জানাতে হবে। ম্যানেজারকে জানানো হলো, ম্যানেজার এলো, ম্যানেজার সে বললো যে এরকম ঘটনা ঘটেছে, এরকম হচ্ছে। ম্যানেজার তো প্রথমে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল, পুরোটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ওই যে সিনিয়র যে ছিল 40-45 বছর বয়সে শ্যামলদা, ও ম্যানেজারকে চেপে ধরে। আর ওর কথা ম্যানেজার তো ফেলতে পারছে না, যেহেতু সিনিয়র একটা লোক। বলে ঠিক আছে আমি মালিকের সঙ্গে, বাবুর সঙ্গে, ওরা বাবু বলে যে মালিককে, যে বাবুর সাথে কথা বলবো বলে আমি জানাচ্ছি। বলে এই ভদ্রলোক ম্যানেজার থেকে সত্যি সত্যি মালিকের সঙ্গে কথা বলেছে। মালিক খুব ধার্মিক ব্যক্তি ছিল, সম্ভবত মারোয়ারি ছিল মালিক, খুব ধার্মিক ব্যক্তি। বলো ঠিক আছে, ওখানে একটা আমাদের পণ্ডিতজিকে পাঠিয়ে দেবো, সে গিয়ে ওখানে পূজা পাঠ করবে। তো তার কথা মতো একটা দিন, কোন একটা দিন ধার্য হয়, ধার্য হয়ে সেই পণ্ডিত মহাশয় আসেন। পণ্ডিত বলতে মানে পুরোহিত মহাশয়, ওরা দেখবে অনেক সময় মারোয়ারিরা অনেক টার্মকে পুরোহিতকে পণ্ডিতজি বলে। তো এই পুরোহিত আসে, পুরোহিত এসে পুজো হয়। এখানে পুজো হওয়ার পর, এই কথাটা আমি বলছি হয়তো অনেক মানে শুনতে খারাপ লাগলেও ঘটনাটা হয়েছিল কিন্তু পুজোর পরে, অর্থাৎ এই যে পুজোটা হলো, ওখানে যে পুরোহিত এসে পুজো করলো, তারপর থেকে আরো অনেক বেশি ভয়ঙ্কর ঘটনা করতে শুরু করলো। ওখানে যেটা শুনলে সেটা তো ভয়ঙ্কর তো বটেই, মানে ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর একটা ঘটনা শুনলে, এরপর থেকে যেটা আমি বলবো সেটা শুনলে তুমিও চমকে যাবে। আচ্ছা, যে আরো কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে চললো। এইবার যেটা হলো সেটা হচ্ছে, ওদেরই একটি ছেলে ওই ওপরের তলায় ফোনে কথা বলছিল গার্লফ্রেন্ডের সঙ্গে, রাত্রিবেলা, অনেক রাত্রি তখন, মানে ওরা ওই কাজ 9টা-9:30 পর্যন্ত কাজ করে, তারপরে ওদের ডিনার টাইম হয়, রান্না বান্না করে। ওই ছোকরা বা যারা একটু জুনিয়র, তারা নতুন যারা করে ওরা ভাগ করে নেয়, ভাগ করে রান্না টান্না করে একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করে, যদি কারোর কাজ থাকে সে কাজ করে রাত্রি পর্যন্ত, নাহলে প্রত্যেকে কাজ না থাকলে ঘুমিয়ে পড়ে। তো ওই ছেলেটি একটু সিনিয়র ছেলে, তার রান্না বান্না তাকে করতে হয়নি, তার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছিল ছাদের একটি জায়গায় বসে, ওই যে নিম গাছের ধার, সেই নিম গাছের ধারের ওই গিয়েই হেলান দিয়ে বসে কথা বলছিল। আচ্ছা, হঠাৎ করে কথা বলছে, অনেকক্ষণ কথা বলছে, হঠাৎ করে তার ফোনের ওপার থেকে তার গার্লফ্রেন্ডের গলা নয়। ও তখন ছেলেটিকে বলছে একটা মহিলার কণ্ঠ, ছেলেটিকে বলছে যে আমি তো এখানেই আছি, আমাকে দেখতে পাচ্ছ না? আচ্ছা, ওকে ওকে। মহিলা কণ্ঠ।
ছেলেটি তো এই কি হলো, হ্যালো হ্যালো এরকম করছে, বা ওর গার্লফ্রেন্ডের নাম ধরে ডাকছে, কোনো রকম কোনো রেসপন্স নেই, ফোনটাও কেটে দেয়। কেটে দেওয়ার পর আবার ওর গার্লফ্রেন্ড কল ব্যাক করে যে তুমি ফোন কেটে দিলে কেন এরকম, বলছিল তুমি কি বললো, তুমি এখানেই আছি নাকি, গলাটা এরকম লাগলো। গার্লফ্রেন্ড না আমি তো বলিনি, কিছু বলে না তুমি মজা করছো, তুমি এরকম করে বললি, দুজনের মধ্যে তর্ক তো কি আছে, যে না না তুমি এরকম বলেনি বলে ওরা রাগারাগি করে সেই দিনটা ফোন রেখে দিয়ে ও চলে আসে, এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। এরকম দু একদিন যাওয়ার পর আবার ওই ছেলেটি এইটা কিন্তু ভুলে গেছে এই ঘটনাটা। ও মনে করেছে গার্লফ্রেন্ডই হয়তো ওকে কোনো কারণে এরকম বলেছে, বলে ভয় দেখিয়েছে বা এরকম চুরি করেছে। ও এবার বসেছে, আর ওদিকে বসেনি, ও বসেছে কি হচ্ছে সিঁড়িতে। সিঁড়িতে মানে ও নিচের তলা থেকে উপরের তলা যাওয়ার যে সিঁড়ি, এই সিঁড়িতে বসেছে, বসে কথা বলছে গার্লফ্রেন্ডের সঙ্গে। আবার কিছুক্ষণ কথা বলার পরই আবার যে আমার কথা কি বিশ্বাস হচ্ছে না, আমি এখানেই তো আছি, আমার দিকে একটু দেখো। এরকম ডাইরেক্ট শুনতে পাচ্ছে পুরো, ডাইরেক্ট শুনতে পাচ্ছে ওর গার্লফ্রেন্ডের কথা থেমে গিয়ে ফোনে। ও তো আবার চমকে গেছে, চমকে গিয়ে ও এবার ভয় পেয়ে গিয়ে রুমের মধ্যে চলে এসেছে। রুমের মধ্যে এসে ফোনটা কেটে আবার ওর গার্লফ্রেন্ড বলছে তুমি আবার আমার সঙ্গে এরকম ইয়ার্কি করছো। বলছি না। এবার ওর গার্লফ্রেন্ড বোঝানোর চেষ্টা করছে যে না আমি এরকম বলিনি, আমি এরকম বলিনি, কেন আমি বলতে যাবো এরকম ভাবে। তখন ঘটনাটা ওর রুমমেটদের প্রত্যেককে বলে যারা একসঙ্গে কাজ করে যে এরকম হলো, আমাকে এরকম 2 দিন হলো আজকে। তখন ওরা বলে যে কিছু তো একটা গন্ডগোল হচ্ছে ভাই, কিছু তো একটা গন্ডগোল হচ্ছে। এরপর যে ঘটনাটা হলো, ওখানকারই একজন ছেলে, সে আমাদের পুরো পরিচিত। আচ্ছা আচ্ছা। এইবার গল্পের মধ্যে অন্য একটা মোড় আছে দেখা, আমাদের পূর্ব পরিচিত। সে তখন বললো যে দেখ এরকম এখানে তো একজন পুরোহিত পুজো করে গেছেন, মালিক তো পাঠিয়েছেন, কিন্তু আমার একজন পরিচিত আছে, ওর বলা ভুল, ওর রিলেটিভ, সে আমাদের খুব ক্লোজ, সেই সূত্রে ওই ছেলেটি যে ওখানে কাজ করে সেও আমাদের পরিচিত, 2-1 বার দেখা হয়েছে তার সঙ্গে, বা সে 2-1 বার এসেছে এখানে। যেরকম আমার একজন পরিচিতের খুব ক্লোজ আছে, আমিও গিয়েছি সেখানে, খুব মানে ভালো, আমার ভালো লেগেছিল। তো ওনার সঙ্গে খুব জ্ঞানী ব্যক্তি, বয়স্ক মানুষ উনি, তো ওনার সঙ্গে একবার কি এই বিষয়ে আলোচনা করা যায়। তখন এটা সবাইকেও বলে যে এরকম যেহেতু করছে, আমরা মন দিয়ে কাজ করতে পারছি না, এর একটা বাজে পরিস্থিতির মধ্যে, প্রত্যেকেই তো বলো না বাড়ি ছেড়ে তারা ওখানে এসে পড়ে রয়েছে, যে এরকম আমরা একটা যোগাযোগ তো করতে হবে আমাদেরকে, নাহলে তো এরকম দিন কতদিন আর এরকম আমরা ফেস করবো। তখন ওই ছেলেটি যোগাযোগ করে ওর যে মানে রিলেটিভ তার সঙ্গে, যে এরকম ওনার সঙ্গে পণ্ডিত মহাশয়ের সঙ্গে একবার যোগাযোগ করা যায় পণ্ডিতের সঙ্গে। তখন বলে হ্যাঁ যোগাযোগ করা যায়, তুমি এসো, তখন এখানে এসো, আশ্রমে এসো। তখন ওই ছেলেটি আমাদের বাড়িতে আসো। আচ্ছা আচ্ছা। বাড়িতে বলে মানে আমার আশ্রমে আছে বাবার সাথে সাক্ষাৎ করার জন্য। ও সাক্ষাৎ করে এসে বাবাকে খুলে বলে পুরো ঘটনাটা, আর তখন ধরে আমি যেটা যেটা বললাম এই যে এতক্ষণ পর্যন্ত পুরোটা বাবাকে বলে। বাবা খুব শোনে, শোনার পর বাবা ওকে কিছু বলেছিল, বলার পর বললো তোমরা কিছুদিন দেখো। বাবা ওদেরকে কিন্তু ওই ছেলেটিকে প্রথম দিনই যে তোমাকে এই করতে হবে, এই করতে হবে, এই ঠিক করতে হবে বা এইসব কিছু বাবা বলেন, কিছুই বলেন। বাবা শুধু শুনেছিলেন, শুনে বোধহয় কিছু উপদেশ দিয়েছিলেন, কিছু সেগুলো পালন করতে বলো, এরকম কিছু একটু বলেছিলেন। ও ওই ছেলেটি চলে যায়। পালন করতে বলার থেকেও বোধহয় সম্ভবত বাবা পাত্তা দেয়নি, যাকে বলে জানি না কারণ, বাবা পাত্তা দেয়নি ঘটনাটা। তো ইতিমধ্যেই একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে আমার দিদি, যেটা তুমি শুরুতেই বলছিলে, আমার দিদি একটা কলকাতা পুলিশের একটা মাঠ পড়ে এক্সাম পড়ে। তো সেটা খুব সকালে ওখানে পৌঁছাতে হয়, মাঠটা খুব সকাল থেকে শুরু হয় ওখানে এক্সামটা। তো ওখানে দিদি সকালবেলা ওখানে পৌঁছে গিয়েছিল। পৌঁছে যাওয়ার পর ওখান থেকে পৌঁছে গিয়ে এবার ওর সঙ্গে যে ছেলেটি যোগাযোগ হয়, এখান থেকে এসেছিল যে ছেলেটি, সে খুব পরিচিত আমি বললাম। এবার এখান থেকে আমাদের দিক থেকে কলকাতা, আমার দিদি তখন খুব একটা বেশি পরিচয় ছিল না, বা ওই জায়গায় যাওয়া বা ওই জায়গায় গিয়ে যোগাযোগ করা, খুব একটা মাঠ কিভাবে কি হয় না হয়, কোন জায়গায় হবে, কিভাবে যাবে সেটা জানার জন্য তখন বাবা ওই যে আমাদের এখানকার যে পরিচিত ভদ্রলোক
যার রিলেটিভ ওই ছেলেটি যে ওখানে কাজ করে তার থ্রু দিয়ে ওকে খোঁজ নিতে বলে যে তুই তো কলকাতা থাকিস শ্যামবাজারে, একটু ওই জায়গায় ওই খোঁজ নিস তো কিভাবে কি যেতে হবে না যেতে হবে, এ তো এখানে মাঠ পরীক্ষা দিতে যাবে, একা যাবে, সেখানে অসুবিধা হতে পারে। ও তখন বলে না ঠিক আছে আমি বোনকে পাঠিয়ে দাও, আমি থাকবো, দরকার হলে সেরকম ভাবে আমি ওকে গাইড করে ওখানে নিয়ে যাবো। ওই ছেলেটি দিয়ে এসেছিল আমাদের বাড়িতে, সে বলে তাহলে তো কোনো চিন্তাই নেই, বাবা বল ঠিক আছে তো ওকে পাঠিয়ে দাও, অসুবিধা নেই, এরকম গাইড করবে বলছে, ঠিক আছে। তখন দিদি চলে যায় ওখানে, গিয়ে ওই ছেলেটি দিদিকে নিয়ে যায় ওখানে, দিদি মাঠ এক্সাম হয়, তখন ও বলে তুমি এখানে যখন বোন এসেছো তাহলে একবার আমাদের এটাও ঘুরে যাও, এখানে আমরা কোথাও থাকি দেখে যাও, একটু আমাদের কাছে খেয়ে খাওয়া দাওয়া করে তুমি তারপর তোমাকে বাসে তুলে দেবো। আচ্ছা, এটা আবার বলে যে তুমি, হ্যাঁ যেমনটা হয় তুমি এখানে আমাদের খাওয়া দাওয়া করে বলে, আমি ওখানে বলে রেখেছি তোমার চিন্তা নেই, যদিও সব ছেলেরা আছে কিন্তু তোমার কোনো চিন্তা নেই, আমি বলে রেখেছি আমার বোন আসবে, তাই তারা কোনো রকম কোনো অসুবিধা তোমার হবে না, তুমি জাস্ট খেয়ে তোমাকে আমি বাসে তুলে দেবো, কারণ না খেয়ে তো আমি থাকতে পারবো না। এবার বুঝতেই পারছো এবার আমাদের যেহেতু বাড়ির একটা এরকম ব্যাপার, তো একটু বেশি হসপিটালিটি দেখায় অনেকে, যদি আমরা চাই না সেটি। তো সেই ক্ষেত্রে দিদিও যায়, দিদি খুবই মিশুক, খুবই যায় সেখানে গিয়ে, দিদি যা হয় ফ্রেশ হতে হবে প্রথমে, তো ও সকলকে বলে দেয় যে দেখ এখন আমার ভাগ্নি মানে বোন এসেছে, তো কেউ কিন্তু এখন বাথরুমে যাবি না, ও ফ্রেশ হবে, ও উঠে চলে গেলে ওপরে যে রুমেতে ম্যানেজার থাকে, আমি বললাম একটা স্টোর রুম টাইপের আছে ছাদের সঙ্গে, ওকে ওখানে বসতে বলেছি, ও এখান থেকে ফ্রেশ হয়ে বাথরুম থেকে ওখানে চলে গেলে তারপর সবাই ঘর থেকে বেরোবি, কেউ নাহলে বেরোবি না, এখন কেউ বেরোবি না, আমি বললে না বললে কেউ বেরোবি না। তখন বলা যে বোন এরকম তুমি যাও বাথরুমে ফ্রেশ হয়ে নাও, তারপর আমি খাওয়া দাওয়া করাবো। দিদি তখন বাথরুমের মধ্যে ঢুকে, ওই বাথরুম যে বাথরুমে ছেলেটি সাঁতার কাটছিল। আচ্ছা আচ্ছা। এইবার দিদির কাছে তো আমাদের এখানকার প্রোটেকশন আছে, প্রতিকার আছে, মানে এইসব বলে প্রবলেম হবে না। এবার শোনো ঘটনাটা, এবার প্রতিকার আছে, এবার আমাদের এখান থেকে বলা হয় যে ওই সমস্ত যে সমস্ত এখানকার সবুজ কালী মায়ের এই প্রতিকার যদি তার কাছে থাকে বা মায়ের যে আশীর্বাদ যা কিছু হয় আর কি, আমি ভেঙে বলছি না কি আছে না আছে, থাকলে এই সমস্ত দুরাচারী যে সমস্ত জিনিসগুলো তাদের কাছে কিন্তু ঘেঁচতে পারে না, বা আমাদের কাছে ঘেঁচতে পারে না, এটা প্রত্যেকে জানে। তো দিদির কাছেও সেই জিনিস ছিল। তো দিদি বাথরুমে ঢুকে দিদি কিন্তু কোনো রকম কিছু অসুবিধা হয়নি, প্রথম মুখে চোখে জল টল দিয়ে সব ফিরে আসে খাবার জন্য, দুপুরবেলা লাঞ্চ করবে বলে দুপুরে। এবার দিদি যখন সিঁড়ি দিয়ে ওপরে উঠছে, দিদি বলছে যে আমার সামনে দিয়েও কেউ একজন উঠছে। আচ্ছা। কেউ একজন উঠে ছাদের দিকে ওই নিম গাছের দিকে চলে গেল, দিদি উঁকি মেরে দেখেছে যে নিম গাছের দিকে গিয়ে দেখছে কেউ নেই। দিদি ওই স্টোর রুমে আবার গিয়ে বসেছি, কিছুক্ষণ পর ওই ছেলেটি ঘর থেকে বেরিয়ে এসছে, তারা নাকি যে বোন হয়ে গেছে তোমার, দিদি ঘর থেকে বলেছে যে হ্যাঁ হয়ে গেছে। ওই এবার ঘরে ঢুকেছে, তারপর খাবার দিয়ে দিয়ে এরকম তোমাকে এখানে, তখন দিদি বলে আরে তুমি বললে যে এরকম কোনো ছেলে বেরোবে না, কিন্তু আমার তো একটা ছেলে আমাদের সামনে আমার বাথরুম থেকে বেরিয়ে এলাম, মনে হচ্ছিল আমি বাইরে দাঁড়িয়ে ছিল, আমার সামনে আবার এগিয়ে এসে ওই ওদিকে চলে আসবে, কে এসছে গিয়ে বলে, ও বলছে ওই তো ওইদিকে গেছে ছাদের নিয়ে গেছে, ঠিক আছে। ও গিয়ে দেখছে কেউ নেই, বলছে আরে আমি তো ওখানে সবাইকে বন্ধ করে দরজা বন্ধ করতে আসতে বলেছি, বলছে আমার তো আমি খোঁজ নিচ্ছি কেউ বেরিয়েছিল। বললো আবার নিচে গিয়ে বলেছে তোরা কেউ বেরিয়েছিস, বলছে না সবাই তো ঘরের মধ্যে রয়েছে। ও গিয়ে দেখছি ঘরে আছে, এবার ওর ঘরে তো ও নিজেও ছিল। ও তখন বুঝতে পেরেছে, যত জানে ঘটনাগুলো কি হচ্ছে, যে আমার দিদিও তখন ওই ঘটনা, ওর সঙ্গে ওই ঘটনা হয়েছিল। ওরা কিন্তু কেউ কিছু বলেনি দিদিকে। আচ্ছা। কেউ কিন্তু কিছু বলেনি। এইবার দিদি যখন এবার বেরিয়ে আসবে, খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দিদি এবার বেরোনোর আগে একবার বাথরুমে গেছে, অনেকটা বাস অনেকটা আসবে তো, এবার খাওয়া দাওয়া করে নিয়ে আবার বাথরুমে গেছে, বাথরুমের মধ্যে ঢুকেছে কিছুক্ষণ থাকা, আবার তার আগে ওই ছেলেটি বরণ করেছিল যে ভাগলাম মানে বোন বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাওয়ার পর তোরা সবাই বেরোবি, ও বাথরুমে যাবে, দিয়ে বেরিয়ে যাবে, এক্ষুনি বেরিয়ে যাবে, কিন্তু তারা আবার বেরোবি না কিন্তু বলে দিলাম। বলে এবার ছেলেটি কি করেছে, ওই ছেলেটি যে নিয়ে এসলো, ও বাইরে মেন গেট থেকে বাইরে বেরিয়ে যাবে, আর দিদি বাথরুমে ঢুকেছে। বাথরুম থেকে বেরিয়ে এসে বলছে দাদা এরকম কি বলতো এরকম, তখন ওই ছেলেটি এরকম করলো, আবার এখন আমি বাথরুমে আছি, বাইরে থেকে দরজায় নক করছে। তখন বলছে না তো নক করে না, আমি তো বাইরে দাঁড়িয়ে আছি। বলছে না নক করছে। দিদি বলছে না নক করছে, আমি শুনেছি ভালো করে। তখন ওই ছেলেটি কি করেছে, কথাটা পুরো ঘুরিয়ে দিচ্ছে, বলছে ঠিক আছে চলো কথা, ও ভুল করে করেছে আমি বলে দেবো।
এ তো বুঝতে পেরে গেছে ছেলেটি যে এরকম হয়েছে ঘটনা। ও তখন দিদিকে বাসে তুলে দেয়নি, আচ্ছা, ও নিজেও বাসে উঠে পড়েছে। ওকে ওকে ওকে। ও সোজা ওর দিদির সঙ্গে বাসে বলছে আমি যাবো পণ্ডিতজির সঙ্গে, অর্থাৎ বাবার সঙ্গে একটু কথা বলার আছে, দরকারও আছে, যাবো। ও দিদির সঙ্গে সোজা যাচ্ছে। বাবা অবাক, বলছে কি ব্যাপার তুমি ওকে দিতে চলে এলে? বলছে আমার খুব জরুরি প্রয়োজনে আমি চলে এসেছি তৎক্ষণাৎ। আপনি যা বলেছিলেন বা আগের বারে আমি এসেছিলাম, আপনাকে বললাম সমস্ত ঘটনা। তো এবার দিদি আছে, বাবা আছে, তার সামনেই তখন ছেলেটি ওই দিনের ফুটে যাওয়া, দিদির সঙ্গে ফুটে যাওয়া ঘটনাটা বলল যে এরকম বোন এরকম দেখেছে, একজন ওপরে উঠে গেছে, নিজে চোখে দেখেছে। তখন বলছে বোন বলো তুমি কেমন, যে উঠে গেছে তাকে তো তুমি দেখেছো, তাকে কেমন দেখছো? ও সেই হুবহু ওই ছেলেটি বর্ণনা বলছে, দিদি, আমার দিদি। এবার তখন বলছে নিন আপনি এবার বলুন আমরা কি রকম অবস্থার মধ্যে রয়েছি। এইবার হলো কি, বাবা মানে বাবাকে বলে যেরকম ফোনের ঘটনাটা বলে এরকম ঘটনা হয়েছে। বাবা তখন খুব চিন্তা করে যে এটা থেকে তো ওদেরকে কি করবে। বাবা তো প্রথমবারে পাত্তা দেয়নি। এবারে যখন দিদি গিয়েও সেইটা ফেস করে এলো, বাবা তখন বিশ্বাস করলো যে হ্যাঁ কিছু একটা ঘটনা ঘটছে ওখানে, এরা সত্যি সত্যি প্রবলেম ফেস করছে। বাবা পাত্তা না দেওয়ার কারণে আমার সম্ভবত হতে পারে যে ওখানে সবাই তো অল্প বয়সের ছেলে আছে, যে এই বিষয়টা কিভাবে নেবে না নেবে, বা তার এই সমস্ত জিনিসগুলো তো খুবই তো গুপ্ত, এবং আমাদের বিষয়টা একদমই গুপ্ত, সত্যি কথা বলছি, ভীষণভাবে গুপ্ত। তো বাবা সেই জন্যই পাত্তা দেয়নি খুব একটা, যে ওখানে হয়তো ভালো করে কিছু করতে যাব, সেখানে বাধা হতে পারে, এবং ওখানে তো যেটা করতে হবে প্রত্যেককে সেভ করার জন্য, এবং তার মধ্যে থেকে যদি কোনো একটি ছেলে যদি সেটি বিশ্বাস না করে বা কোনো বিরূপ কোনো মনোভাব দেখায়, তাহলে কিন্তু ক্ষতি, আলটিমেটলি প্রবলেম আরো বেশি বাড়তে পারে। সেই জন্যই বাবা হয়তো সেই জিনিসটায় পাত্তা দেয়নি প্রথমবারে। তখন এই ছেলেটিকে বাবা বলেন যে ঠিক আছে তুমি এক কাজ করো, তুমি নেক্সট অমাবস্যার পরে একবার আমার সঙ্গে যোগাযোগ করো, আমি তোমাকে একটা জিনিস দেবো, সেটি টেস্ট করার জন্য দেবো, যে এটা দেওয়ার পরে ওখানে কি সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে। তো ছেলেটি ফিরে যায়, ছেলেকে ওখানে গিয়ে সবাইকে বলে দেখ, বাবা তার আগে কড়া ইনস্ট্রাকশন দেয় যদি আমি এই কেসটা তবেই হাতে নেব বা এই কেসটি তবেই আমি কাজটি করব যদি প্রত্যেকটি ছেলের মনোভাব এক হয়, প্রত্যেকটি ছেলে যাতে এই কাজটি করানোর জন্য, কারণ হচ্ছে তোমরা প্রত্যেকে থাকবে, প্রত্যেকে সেভ করার জন্য আমি কাজ করবো, তোমাদের হয়ে আমি ব্যাপারটা হ্যান্ডেল করবো। তাই তোমাদের মধ্যে থেকে যদি কেউ বিরূপ কোনো রকম প্রতিক্রিয়া হয় তাহলে কিন্তু খুব মুশকিল হতে পারে। তাই আগে তুমি গিয়ে কথা বলো, তারপরে তুমি এসে নেক্সট অমাবস্যা এসে জিনিসটি দেবো, নিয়ে যাবে। ও তখন ফিরে যায়, ফিরে গিয়ে ওদেরকে বলে যে দেখ, প্রত্যেককে নিচের ঘরের ছেলে এবং ওপরের ঘরের ছেলে প্রত্যেকে ডাকে, দেখে বল দেখ এরকম ঘটনা হয়েছে, উনি বলেছেন এরকম কথা, তো তোরা কি প্রত্যেকে রাজি আছিস? কোনো রকম কিন্তু কোনো বাজে মন্তব্য করা বলে অনেকে বিশ্বাস করিস না, তার মধ্যে তো জানতো যে অনেকে বিশ্বাস করে না এইসব জিনিস, বাজে মন্তব্য করে অনেক কিছু নিয়ে। দেখ এই সমস্ত জিনিস করলে হবে না, কারণ মুশকিল করে দেবো তাহলে, এরকম ভয়টাই দেখি। তখন কিন্তু প্রত্যেকে তো ভয় পেয়ে যাচ্ছে অলরেডি। তখন বলে যে না ঠিক আছে আমরা কোনো রকম করবো না, আমরা চাই সমস্যা থেকে উদ্ধার হতে। এইবার ওই ছেলেটি অমাবস্যার পরে আসে এখানে, বাবা ওকে টেস্ট করার জন্য যে জিনিসটি সেই জিনিসটি দেয়, সেই জিনিসটি দেয়, ও সেখানে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর বাবা যেভাবে জিনিসটি ক্রিয়া করতে বলেন সেই ক্রিয়াটি ওই ছেলেটি নিজে নিজে করে, বাবা শিখিয়ে দিয়েছিল, সেই জিনিসটি ওখানে করেন। করার পর যে ঘটনাটা ঘটছে এটা খুবই কষ্টকর লাগছে বটে, খুবই ভয়ঙ্কর, কষ্ট বেদনাদায়ক। ঘটনাটা শুনলে বেদনা, অবশ্যই ঘটনাটা একটা বেদনাদায়ক। ওরা যে ওপরের ঘরে শুয়ে ঘুমোচ্ছে প্রত্যেকে, সেদিন কোনো কাজ নেই, ঘুমোচ্ছে প্রত্যেকে, দেখছে একজন হঠাৎ করে ঘুম ভেঙে গেছে একটা ছেলের, ঘুম ভেঙে দেখছে ওপরের যে সিলিং ফ্যান থেকে কেউ একজন ওই কুর্তা আর পাজামা পরে ঝুলছে, হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে। আচ্ছা আচ্ছা, মানে আত্মহত্যা করা এটাকে বলে। রীতিমতো ছেলেটি ভয়ে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা, এবং একটা রীতিমতো জোরে চিৎকার করে ওর সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হয়ে যাওয়ার পর
সবাই উঠে পড়ে ঘুম থেকে, ওকে জ্ঞান ফেরানো হয় জল টল ছিটিয়ে। অনেকক্ষণ পর তার হাতে পায়ে মালিশ টালিশ করে গরম টরম করে মুখে টুকে জল টল দিয়ে অনেকক্ষণ পর ওর জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর বলে যে এরকম ঘটনা হয়েছে। বলছি তুই বানিয়ে বলছিস না তো, এরকম ঘটনা কিন্তু বানিয়ে বলবি না। বলছে না বানিয়ে নয়, এরকম আমি দেখেছি সত্যি সত্যি। সত্যি কি ঝুলছিল কেউ? একদম, ও দেখেছে, ঘুমের ঘরে নয়। এবার সেটাই যে নয়, এবার এটা প্রমাণ হয়ে যাবে নয়। নিচের ঘরে সেম ঘটনা তারপর দিন, এবং সেটি যেটা দেখে ওই শ্যামলদা, অর্থাৎ যে ওই একটু এজেড আর কি, একটু বয়স করবে ওদের মধ্যে থেকে একটু সিনিয়র, শ্যামলদা দেখে যে কেউ একজন ঝুলছে। এটি শুনলে তো আরো চমকে যাবে। এটি একজন, মানে শ্যামলদা দেখে একজন মহিলা মানে ও দেখে যে খুব সুন্দর দেখতে, সেই মহিলা মানে খুব ফর্সা হ্যাঙ্গি অবস্থা রয়েছে। দেখার পর ওই চেঁচিয়ে চিৎকার করে ওটা সবাই ঘুম ভেঙে যায় সেম ভাবে। তখন শ্যামলদা বলে যে এরকম দেখেছি, ভয়ঙ্কর ঘটনা। তৎক্ষণাৎ পরদিনই ওই ছেলেটি আবার আমাদের বাড়িতে আসে। এই ঘটনা হয়েছে একজন মহিলা এবং একজন পুরুষ, দুটো উপরে এবং নিচে দেখা গেছে, এই অবস্থায় দেখা গেছে। বাবা তখন বলে যে ঠিক আছে, আমার সামনের সপ্তাহে বুধবার, অর্থাৎ ওরা এসেছিল সম্ভবত শনিবার নাগাদ ওই ছেলেটি এসেছিল। শুক্রবার রাতে ঘটনা, বৃহস্পতি এবং শুক্রবার রাতে ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে ওপর তলায়, শুক্রবার রাতে নিচের তলায়, এবং শনিবার সকালে ও আমাদের বাড়িতে আসে। আচ্ছা আচ্ছা। বাবা তখন বলে যে ঠিক আছে, আমি কলকাতা তো যাচ্ছি বুধবার দিন। আর আমি কলকাতা যাওয়ার কারণটা আমি বলছি, সেটা হচ্ছে রায়ান ত্রিবেদীতে আমার একটি ব্লাড টেস্ট করানোর ছিল। আমাকে নিয়ে যাওয়ার কথা বাবার সঙ্গে। বাবা তো একা কোথাও যাবেন না, বাবার সঙ্গে আরো 4-5 ভক্ত ছিল, আমি ছিলাম, এবং ওরাও ওখান থেকে 2-3 জন ছেলে ওখানে চলে আসে, পার্ক স্ট্রিট ওখানে চলে আসে। এসে ওরা যেহেতু নিয়ে যাবে আমাদেরকে ওখানে, তাই ওরাও চলে আসে ওখানে। তো ওখান থেকে মেট্রো করে দমদম আসি আমরা, আমার মনে আছে, খুব ভালো করে মনে আছে। দমদম আসি, দমদম থেকে এসে ওখান থেকে তখন রিক্সা ছিল, তখন টোটো তো অ্যাভেলেবেল ছিলই না, সব তখন ওঠেই না। তখন ওই রিক্সা করে আমাদেরকে নিয়ে আসে ওই মেস বাড়িটায়। আচ্ছা আচ্ছা। বাবা প্রবেশ করার আগে আমার মাথায় বাবার জব করে দেয়, যেটা সেটা জব করে দেন। জব করে দিয়ে বাবা নিজের মতো করে যা কাজ করে উনি সেই মানে বাড়িতে ঢোকেন। ঢোকার পরে বাবা বাবাকে সোজা ওরা উপরে নিয়ে যায়। নিয়ে গিয়ে যে রুমে দিদিকে বসতে দিয়েছিল, ওই স্টোর রুম যেটা বললাম, যেখানে ম্যানেজার থাকে মাঝে মধ্যে এসে, ওখানে বাবাকে আমাকে সব বসতে দিয়েছে। বাবার সঙ্গে আরো 2-3 জন যারা ছিল বাবার ভক্ত, সবাই বসেছে। বসে এবার ওরা তো নাচর বান্ধা, প্রত্যেকটা ছেলেই দেখা করতে এসে বাবাকে প্রণাম করছে সবাই। যে বাবা তখন বলে কি প্রত্যেকেই ভয় খেয়েছিস? তখন বলে যে হ্যাঁ বাবা, এরকম প্রত্যেকেই এই ঘটনা হয়েছে, আপনি তো শুনেছি, তো প্রত্যেকে এরকম হয়েছে। বল চল দেখাবি, চল কোথায় কি হয়েছে। বলে বাবাকে ওরা প্রত্যেকে নিয়ে এসেছে। আমি তো ভয় পাচ্ছি, আমি তো তখন ছোট, ভয় পাচ্ছি। এবার আমাকে বাবারই একজন ভক্ত আর কি, সে একটু জড়িয়ে মতো ধরে নিয়ে বসে পড়ে, বললো আমি এখানে, আমরা বসছি। বাবা ওই ছেলেগুলোর সঙ্গে, ওখানকার মেসের ছেলেগুলোর সঙ্গে ঘুরে পুরো বাড়িটা চারদিকটা দেখে। আর আমার সঙ্গে ওই 2-3 জন যারা ছিল ওরা একটা জায়গাতেই আমার বসে থাকে। আমাকে নিজে তো আমি ভয় পাচ্ছি, একটা মানে ভয়ের একটা জায়গা তৈরি হয়েছে, বুঝতেই পারছো। প্রত্যেকে ঘুরে দেখে, বাবা ঘুরে দেখে বাবা ফিরে আসে ওখান থেকে। বাবা শ্যামবাজার থেকে এসে সিথির মোড় একটা জায়গায় আসে। সিথির মোড়ে বাবার একটা কোনো কাজ ছিল, কাজ থাকার পর ওখান থেকে আমার মনে নেই তখন আরো 2-1 জায়গায় ওখান থেকে গিয়েছিল। যাওয়ার পর বাবা খুব ভীষণ পরিমাণ অসুস্থ হয়ে পড়ে। না তো একটা ভুল বলছিলাম না, ওখানে দমদম পৌঁছে, দমদম থেকে গিয়ে ওখানে কয়েকটা কাজ মিটিয়ে তারপর ওখানে শ্যামবাজার যায়। শ্যামবাজার থেকে আবার ওখানে আসি বা সিথির মোড়ে আসি। সিথির মোড়ে এসে বাবার একটি কাজ ছিল, সেই কাজটি মিটিয়ে ওখান থেকে আবার ডানলপে যাওয়া হয়। ডানলপ থেকে আমরা বাস ধরার পরিকল্পনা হচ্ছে। ডানলপে বাবা একজনের সঙ্গে দেখা করার ছিল। ডানলপে ওখানে গিয়ে বাবা কিন্তু রাস্তার উপরে, মানে রাস্তার সাইডে বসে পড়ে। বাবা এতটাই শরীর খারাপ করছে, বসে পড়েন। আচ্ছা। বাবার ভীষণ পরিমাণে শরীর খারাপ লাগছিল, বাবা বসে পড়ে। অবাক লাগে যে এরকম। তারপরে ঠিক হয়ে যায়।
কিছুক্ষণ পরে দেখি ঠিক হয়ে যায়। আর বাবা কিছু জব জব করলেন, আমার মনে আছে সম্ভবত বাবা জব করলেন, কিছু একটা করার পর ঠিক হয়ে যায়, মানে ফিট একদম। আমরা ডানলাপ থেকে বাস ধরে চলে আসি, এখানে বাড়ি চলে আসি, ওখান থেকে অ্যাভেলেবেল বাস আছে, বাস ধরে চলে আসি আমাদের এখানে বাড়িতে আশ্রমে। ফিরে আসার পর বাবা তখন ওদেরকে বলে যে দেখা করতে, যে তোমরা, আমি দেখে গেলাম, তোমরা আমার সঙ্গে দেখা করবে, ওখানে বাড়িতে আশ্রমে যাবে। তো বাবা ওই ছেলেগুলো আসেন বাড়িতে আসার পর ছেলেগুলোকে নিয়ে আমাদের যে গ্রাম্য যে শ্মশান আছে, ছেলেগুলো বলছে যে 2-3 জন এসেছিল সম্ভবত, গ্রাম্য যে শ্মশান আমাদের এখানে, যেখানে সবুজকালী মা দেখা দিয়েছিলেন আমার দাদুকে, এর আগের ঘটনা তোমাকে বলেছিলাম, আমাদের খুব মানে মন্দিরের খুব কাছাকাছি একটি জায়গা। তো সেখানে বাবা ওদেরকে নিয়ে একটি বিশেষ ক্রিয়া ওদেরকে করেন এবং প্রত্যেককে দেহ বন্ধনী করা থেকে শুরু করে সমস্ত কিছু করে দেয়। করে দেওয়ার পর বাবা বলেন যে তোমাদেরকে যা কিছু করার আমি করে দিচ্ছি, কিন্তু এই বাড়িটি অভিশপ্ত এবং বাড়িটির বিশেষ রহস্য আছে, সেই রহস্যটি জানার চেষ্টা করো। রহস্য তো ভয়ঙ্কর রহস্য তো আছেই, তার সঙ্গে সঙ্গে বাড়িটি দূষিত হয়ে রয়েছে, মানে ভীষণভাবে দূষিত হয়ে রয়েছে, এবং ওখানে খুব শীঘ্রই কেউ একজন মারা যেতে পারে। কিন্তু আমি, হ্যাঁ, বাবা শ্মশানে বসে তাদেরকে আসনে বসে বলেছিল যে মারা যেতে পারে, তাদেরকে কিন্তু আমি বাঁচাতে পারবো না, তাকে, তার ওইটাই ভবিতব্য, বাবা এটা বলেছিল, আমার ক্ষমতা নেই সেটা বাঁচানো, আমার কেন কারোরই নেই, বাঁচাতে পারবে না তাকে। তো একজন ওখানে খুব তাড়াতাড়ি ওখানে মারা যেতে চলেছে। তখন এরাও তো খুব চিন্তায় পড়ে যায় যে বাবা আপনি কিছু একটা করুন, যে আমরা একসঙ্গে কাজ করি, তো এরকম ঘটনা হলে তো খুবই বাজে একটা ব্যাপার তৈরি হবে, ওই জায়গাটা আমরা তো ওখানে কাজ করি, আপনি একদম পুরোপুরি ঠিক করে দেন, ওরা তো আকদি মিনতি করতে থাকবে। আমি বলি দেখো, আমি যেটা করার ওই বাড়িটি অবশ্যই তোমাদের কাজ করার উপযুক্ত করে দেওয়ার চেষ্টা করব, কিন্তু এই মৃত্যু তোমরা আটকাতে পারবে না। আপনি কি ঘটনাটা বলছি মানে অনেকটা গল্পের বা কাহিনীর মতো মনে হলেও যে কিন্তু একদম বাস্তব ঘটনা। আচ্ছা আচ্ছা। এবং যে কতটা বাস্তব, ওই যে 10-12 জন লোক তার সাক্ষী এবং প্রত্যেকে এই ঘটনার সঙ্গে যুক্ত। কি হলো তারপর দেবজ্যোতি? এইবার ওখান থেকে শ্মশান থেকে ওরা ফিরে যায়, বাবা ওখানে কাছ থেকে ফিরে চলে আসেন, এসে ওরা ফিরে যায় বোধহয় 1 থেকে 1.5 মাস পর। 1 থেকে 1.5 মাস কিন্তু খুব একটা এরা সমস্যায় আর ভোগেনি, মাঝে মধ্যে ওই পাশ দিয়ে চলে গেল, কোনো শ্যাডো চলে গেল, বাট ডিরেক্ট কাউকে দেখাটা এরা বন্ধ করে দিয়েছে, মানে আর দেখতে পায় না, খুব একটা দেখতে পায় না, ওই জাস্ট একটা শ্যাডো চলে গেল, ছায়া সরে গেল, বা আগে কেউ নেমে যাচ্ছে, এরকম টাইপের দেখছে, জাস্ট এই টাইপ। হলো কি, ওদের নিচে ঘরের একটি ছেলে একদিনকে ড্রিঙ্ক করেছিল খুব ভীষণ পরিমাণ। ড্রিঙ্ক করে ওর স্ত্রী ছিল, স্ত্রীর সঙ্গে কোনো রকম ভাবে অশান্তি হয়। অশান্তি করে ও বাথরুমের দরজা বন্ধ করে ওই যে চৌবাচ্চার জলে ঝাঁপ দিয়ে দেয়, ভয়ঙ্কর ড্রিঙ্ক করা অবস্থা ঝাঁপ দিয়ে দেয় এবং দরজাটা বন্ধ করে। এবার এটা তো কেউ জানে না, বাদ বাকি যারা সেটা কেউ জানে না, ওখানে ঝাঁপ দিয়ে দেয়। বুঝতেও পারিনি যে এরকম ভাবে ওখানে হচ্ছে বা কেউ ডুবে যাচ্ছে বা এরকম হচ্ছে। আর ওই জায়গাটিও মানে চৌবাচ্চাটাই বলো বা পাথরটাই বলো, ডুবে যাওয়ার মতো আর কি, এরকম। আমি বলছিলাম না অনেকটাই ডিপ, ডুবে যাওয়ার মতো। ছেলেটা কিন্তু সাঁতার জানতো না, যাই হোক, সাঁতার জানলে হয়তো হতো না ঘটনা, বা ড্রিঙ্ক অবস্থায় ছিল, যাই হোক, ওটা ভবিতব্য ছিল। কিন্তু বাবার এই কথাটা মিলে যায়, এই কথাটা মিলে যেতে বাবা খুবই মানে দুঃখ পেয়েছিল খুব ভীষণভাবে, যে দেখো আমি এমন কিছু কথা মানে বলতে চাই না যেটা বলে আমার নিজের ব্যক্তিগতভাবে বলো খারাপ লাগে বা কষ্ট হয়, ব্যথিত হই, কিন্তু এই ঘটনাটা ঘটেছিল সত্যি সত্যি। একজন মারা যায়, ওই সুসাইড আত্মহত্যা করে, পারিবারিক অশান্তির কারণে ওখানেই বাথরুমের মধ্যে আত্মহত্যা করে। আর টোটাল কটা হলো, মোট 3টে। ওখানে আত্মহত্যা করার ঘটনা ওরা 2জন দেখেছিল, 2জনকে দেখেছিল ওরা, যে বললাম না, একজন নিচের তলায় ঝুলতে উপরের তলায় ঝুলতে দেখেছিল, তাতে এই ছেলেটিকে এরা নিজের চোখে এরা দেখে। মানে আত্মহত্যা হয়েছিল, এটা অ্যাকচুয়ালি হয়েছিল? একদম অ্যাকচুয়ালি হয়েছিল, এটাই বলছি আমি, এটা শেষে গিয়ে বলবো এটা কি হয়েছিল ঘটনা। আচ্ছা বলো। এবার বাবা ওখানে বললেন যে আমি যাব ওখানে, গিয়ে আমি ওখানে ক্রিয়া করবো, কারণ একটা ভয়ঙ্কর রকমের কেস, যেটা এখান থেকে কোনো প্রতিকার দিয়ে এটাকে রিমুভ করা সম্ভব নয়। আচ্ছা।
বাবা গিয়েছিলেন সেখানে, তো ওখানে গিয়ে বাবা ওখানে যজ্ঞ করেন, তন্ত্রে যে সমস্ত কাজগুলো উনি করেন এই খুব গুপ্ত ক্রিয়া বলতে মানে তোমাকে একটুখানি গল্প থেকে বা কাহিনী থেকে একটু অন্য জায়গায় সরাই বা অন্য একটা ঘটনা বলি। সেটা হচ্ছে সাধক বামাখ্যাপার যেহেতু আমাদের জেনারেশন, তো এই সমস্ত ভূত প্রেত পিশাচ যা কিছুই বলো না কেন, বামদেব কিন্তু প্রত্যেকে কন্ট্রোলে রাখতেন বা ওনার সান্নিধ্য থাকতো প্রত্যেকে। তার একটা এই প্রত্যেকে বশে করে নেওয়ার যে ক্ষমতা সাধক বামদেবের, তো উনি তো স্বয়ং মহাদেব, স্বয়ং ভৈরব ওনার ছিল। এই যে বিদ্যা, সেই বিদ্যাটি ওনার বেশ কয়েকজন শিষ্যকে উনি সেই বিদ্যা প্রয়োগ করেছিলেন, যাদের প্রতি সন্তুষ্ট ছিলেন। তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন মণিমোহন গোস্বামী, বসিরহাটের তারাখ্যাপা। আচ্ছা আচ্ছা। যাকে ওই বিদ্যা উনি প্রদান করেছিলেন। এবং ওই তারাখ্যাপা মণিমোহন গোস্বামীজি উনি ওই বিদ্যা উনার অনেক শিষ্যর মধ্যে থেকে, অনেক শিষ্যকে দিয়েছিলেন, দু একজনকে দিয়েছিলেন। তার মধ্যে থেকে একজন হচ্ছেন যাকে খুব পছন্দ করতেন, ভালোবাসতেন তারাখ্যাপা, ওনার নাম হচ্ছে বোধানন্দ পুরী, অর্থাৎ আমার বাবার যিনি গুরুদেব। আচ্ছা আচ্ছা। বোধানন্দ পুরীকে ওই বিদ্যা উনি শিখিয়ে যান। এবং বোধানন্দ পুরীও শ্মশানচারী ছিলেন, শ্মশানে থাকতেন এখানে। এবং বাবা যেহেতু ওনার একমাত্র শিষ্য ওই বোধানন্দ পুরী, তাই ওই বিদ্যা, এটা বলাটা একদমই মানে আমি দৃষ্টত সম, বাবা জানলে হয়তো মানে খুবই মানে বকা খাবো আমি, এটা বলা উচিত নয়, কিন্তু মেবি ওই বিদ্যা বাবাকে গুরুজি মানে গুরুদাদু দিয়েছিলেন, যার কারণে এই সমস্ত জিনিসগুলি বশে করে নিতে পারতেন বা করে নেন আর কি। এই ধরনের কোনো অশুভ কোনো শক্তিকে বা অশুভ কোনো যে অশুভ করছে তাকে বশে করে নেবার একটা জায়গা হয়তো ওনার আছে। আমি জানি না এটা বাড়াবাড়ি বলা হচ্ছে কিনা জানি না, কিন্তু এরকম একটা ঘটছে ঘটনা। আমার দাদুও এরকম একটা, দাদুকে জানোই তুমি সিদ্ধ পুরুষ ছিলেন, দাদুও কিন্তু এই ধরনের অনেক ঘটনা ঘটিয়েছে। তো বাবা ওখানে গিয়ে যখন এই প্রয়োগ করলেন, অর্থাৎ মানে শেষ অস্ত্র প্রয়োগ করে যাকে বলে, প্রথম দিকে অনেক বললাম না টেস্ট করার জন্য দিয়েছেন, প্রথমে পাত্তা দেননি, তারপর টেস্ট করার জন্য দিয়েছেন, তারপর নিজে গিয়ে ওখানে জব করেছেন, নিজে ঘুরেছেন, বন্ধনী করেছেন, এই সমস্ত করার পর টেস্ট করার পরেও যখন কোনো কিছু কাজ হয়নি, উনি শেষ অস্ত্র ওই নিজের ধন সম্পদ থেকে শেষ অস্ত্র নিয়ে প্রয়োগ করে উনি ওখানে ক্রিয়াটি করেন। ক্রিয়াটি করার পর বাড়িটি কিন্তু আর পরবর্তীকালে কোনো সমস্যায় হয়নি ওই ছেলেগুলি। দুটো এইবার আছি সেই জায়গায়। এবার সেটা পরে যখন কনফেস হয়, যে মালিক, ওই বাড়ির যে মালিক, সে আসে বাবার কথা যখন শোনে, সে কিন্তু বাবাকে চিনতো, বাবাকে কিন্তু বলতো তার পরিবার সূত্রে দাদুকে চিনতো বা আমাদের ফ্যামিলি ট্র্যাডিশনটা মানে চিনতো। বাবাকে উনি খুব ভালো করে চিনতেন। যখন উনি শোনেন যে এরকম একজন এসেছেন, ওই বাবা এসেছেন গেছেন, তখন উনি বলেন আমি তো চিনি ওনাকে, আমি ভালো করেই চিনি, আমি ওনার সঙ্গে তাহলে আবার দেখা করবো। তখন বাবা কিন্তু বলেন যে আমি তো আর কোথাও দেখা করবো, ওখানে আসতে হবে। যদিও সেই ব্যক্তি মালিক আসেনি, সেই মালিক ওদেরকে, ওই ছেলেগুলিকে তখন সব ঘটনা খুলে বলে, ছেলেগুলি চেপে ধরে যে এরকম আমরা যে দেখেছিলাম, বাবা বলতে বলেছে যে আপনি সব জানেন, আপনাকে এই ঘটনাটা বলতে। তখন মালিক বলে যে ওই যে বাড়িটি ছিল, ওই বাড়ি ওরই একটি মানে বন্ধুর বাড়ি ছিল। সেই বন্ধুর একটি ছেলে ছিল এবং তার স্ত্রী ছিল। বন্ধুর ছেলে এবং তার স্ত্রীটি ছিল মুসলিম, মানে যে ছেলেটি বিবাহ করেছিল মুসলিম। যার কারণে ওই মালিকের অর্থাৎ ওই যে কারখানার যে মালিক, তার বন্ধু তার ছেলেকে এবং তার বৌমাকে মেনে নেননি, যেহেতু বিধর্মী বিবাহ করেছে সেজন্য মেনে নেননি। মেনে নেওয়ার ফলে ওনার সাথে কথা বলতো না, ওরা ওই নিচের তলার ঘরে থাকতো। এবং ওই স্টোররুম যে ছোট ঘরটি, সেই ঘরটিতে ওই ভদ্রলোক থাকতো, অর্থাৎ ওই মালিকের বন্ধু থাকতো। আর উপর তলায় আরেকটি ঘর, ওটা খালি অবস্থাতেই পড়েছিল, ওটাতে কেউ থাকতো না, বড় ঘরেও থাকতো না। ভদ্রলোক ছোট ঘরটি খুব পছন্দ করতেন, উনি লেখালেখির মধ্যে খুব থাকতেন, মানে একটু গোঁড়া, বুঝতেই পারছো, একটু গোঁড়া থাকতেন, একটু লেখালেখি করতেন, একটু ধর্মচর্চা করতেন, এরকম টাইপের লোক ছিলেন। তো উনি মেনে নেননি এবং খুবই কথা বলতেন না, টাকা পয়সা দিতেন না। এবং ওই যে ছেলেটি যে বিবাহ করেছিল, ওর মাঝখানে কাজও চলে গেছিল সেই সময়, মানে কাজকর্ম ছিল না, খেতে পারছিল না ভালো করে, পুরো সংসার চালাচ্ছে, অনটন হচ্ছে, মানে ঝামেলা চলছে, অশান্তি চলছে। তখন ও কি করে, ছেলেটি একদিন উপরের তলার ঘরে এসে ঝুলে পড়ে, আত্মহত্যা করে, ঝুলে গিয়ে হ্যাঙ্গিং হয়ে আত্মহত্যা করে।
এই ঘটনাটা হওয়ার পর ওই মহিলাটিকে, অর্থাৎ ওই মুসলিম মহিলাটিকে, যেহেতু উনি মুসলিম চলে এসেছিলেন, হিন্দু হয়েছিলেন বা হিন্দু ছেলেকে বিবাহ করেছিলেন, সেজন্য ওনার ফ্যামিলি অর্থাৎ ওই মহিলার ফ্যামিলিও কিন্তু তাকে বাড়ি থেকে ঢুকতে দেয়নি, মানে কোনো সম্পর্ক মেনে নেয়নি। মেনে নেয়নি। তো এর তো আর যাওয়ার জায়গা নেই, কোথায় যাবে? অসহায় হয়ে গেল তো পুরো। এখানে শ্বশুর বাড়িতেও শ্বশুর মশাই যিনি একা থাকেন, তিনি ওনাকে মেনে নিচ্ছেন না, আজে বাজে কথা বলেন, ওনার সঙ্গে কোনো সম্পর্ক রাখেন না, প্লাস ওনার বাড়ি যাওয়ার জায়গা নেই। বেশ কিছুদিন যাওয়ার পর উনি খুবই অভাবনটনের মধ্যে, মানে আশেপাশে দু একজন লোক ওনার নজর পড়ে যায়, যাই হোক এরকম ঘটনা করতে থাকে, দু একজন বাজে অফার করে, এরকম হওয়ার পর উনি সেটি সহ্য করতে না পেরে ওই নিচের ঘরে উনিও আত্মহত্যা করেন। সাংঘাতিক বিষয় গো। এইরকম একটা ঘটনার বাড়িতে এই 11-12 জন ছেলে গিয়ে পড়েছিল। তার মধ্যে থেকে 11 জন বললাম, তার মধ্যে থেকে 12 জনের মধ্যে থেকে একজন তো মারা গেল। কে মারা গেল বলো তো? মারা গেল হচ্ছে যে প্রথমে টেবিল নিয়ে বসে, যার পাশে এসে বসেছিল, মনে আছে? সেই ছেলেটি। কারণ মারা যাওয়ার কারণ আছে এখানেও একটা কারণ আছে। এটা পরে যখন পুরো বিষয়টা কনফেস হয়, তখন ওদেরই একটি ছেলে বলে, যখন এই ঘটনার মালিকটা বলছে যেরকম ঘটনা ঘটেছিল, খুব সুন্দরী একজন, ওই ছেলেটি একবার বাজার করে নিয়ে ফিরছিল, তার সঙ্গে এদেরই একটি ছেলে ছিল, যে ছেলেটি পরে বলে যে এরকম একটা ঘটনা ঘটেছিল ওর সঙ্গে, যে ওরা দুজন ফিরছে, যে ছেলেটি মারা গেল আর ও দুজনে ফিরছে, আর ঠিক ওদেরই মেস বাড়ির আগেই ওই একজন সুন্দরী মহিলা দাঁড়িয়েছিলেন। ওই কটূক্তি করেছিল ওই ছেলেটি। আচ্ছা আচ্ছা। মানে ওই মহিলাকে, যেমন আমি বললাম না, ও যে কারণে সুসাইড করেছিল, ওকে বাজে অফার করেছিল, এই ছেলেটি ওকে ওরকম কথা বলেছিল একটা। টন্টিট ক্রিকেটে ছিল হয়তো। টন্টিট করে শুধু নয়, বাজে মানে বাজে কি বলবো তোমার, প্রস্তাব দিয়েছিল। আচ্ছা। যেহেতু ফাঁকা গলি বললাম না, ওখানে কেউ থাকে না, ছেলেটির একটু ওরকম স্বভাব ছিল হয়তো কোনো কারণে। যাই হোক, তার ভবিতব্যটা ছিল, শ্মশানে কোনো বসে ভাবে, সেই জন্য আগে থেকে বলে দিয়েছিলেন। মানে ওই ছেলেটা তো আবার বিবাহিত ছিল? বিবাহিত ছিল, একদম বিবাহিত ছিল। এই একটা সাংঘাতিক ঘটনা, এই ঘটনাটা হলো, এবং এই 11 জন ওই জায়গায় হলো। যদিও এখন ওই বাড়িটার কাজ হয় না, মালিক ওই বাড়িটি ছেড়ে দিয়েছে, তাদেরকে একটু অন্য জায়গায়, ওদের ওই শোরুম লাগোয়া একটি নতুন বিল্ডিং সে করে নতুন জায়গায়, এবং সেই নতুন জায়গার বলা ভালো নতুন জায়গার পূজা পাঠ, কিন্তু বাবা নিজে তো ওই সমস্ত পূজা পাঠে যান না, স্পেশাল কেস ছাড়া। বাবার একজন শিষ্য আছেন, তাকে পাঠিয়ে, মানে আমাদের পক্ষ থেকে ওখানে গিয়ে পূজা পাঠ করা হয়েছিল। সেখানে গিয়ে ওখানে পূজা পাঠ করে ওই নতুন বাড়িতে এখন সেখানে কাজ হয়। এবং তার মধ্যে থেকে দু একজন ছেলে, যে ছেলেগুলো আমাদের সঙ্গে এখানে যোগাযোগ করেছিল বা আমাদের পূর্ব পরিচিত ছেলে বললাম, ওরা এখন আর ওখানে কাজ করে না, ওরা এখন মালিক হয়ে গেছে। মালিক কারিগর থেকে, লেবার থেকে মালিক হয়ে গেছে। মানে তাদের জীবনের ওই ঘটনা ঘটার পর থেকে তাদের জীবনের উত্থানটা অনেক ভাবে হয়েছে এখানকার, মানে কি বলবো, আশীর্বাদে বলো বা তাদের কর্ম হোক, বা ওই ঘটনার পর থেকে তারা কিন্তু মানে আর লেবার নেই, তারা মালিক হয়ে গেছে। যে ছেলেটি এসে প্রথম বাবার সঙ্গে এসে সাক্ষাৎ করেছিল, ঘটনা একদম শ্যামবাজারে হয়েছে, মানে আমার একদম পুরো। আমি নিজে ওই জায়গায় গেছি, তো আমি ওই বাড়িটা তো গেছি, আমি নিজে গিয়ে দেখে এসেছি। ওই বললাম রায়ান টিভির সময় ওখানে গেছি টেস্ট করানোর সময়, আমি নিজে দেখে এসেছি। ভয়ঙ্কর বাড়ি, তুমি বিশ্বাস করবে না, মানে আমি তোমাকে বলছি, আমার চোখের সামনে বাড়িটি এখনো পর্যন্ত, মানে কি বলবো, ভাসছে। বুঝতে পারছি বিষয়টা। ভয়ঙ্কর এই ঘটনাটা হয়েছিল। থ্যাংক ইউ দেবজ্যোতি ঘটনাটা শেয়ার করার জন্য। ঠিক আছে, আমিও বলে ভালো লাগছে, মানে অনেকদিন ধরে এটা হয় কি, সব মানে এত মানুষ শুনবেন, এটা অরিজিনাল মানে ঘটে যাওয়া ঘটনা, চোখের সামনে দেখা, এবং অনেক মানুষ সুস্থ সবল ভাবে ঠিকঠাক ভাবে নিজের জীবন যেতে পারছে, কাটাতে পারছে, এবং আমার চোখের সামনে দেখা ঘটনা, এটাও শেয়ার করতে পেরেও মানে আমারও ভালো লাগছে। সত্যি বলছি, মানে অনেকদিন পর অনেক এর আগে অনেক ঘটনাই বলেছি। এর আগে বর্ধমানের ঘটনাটা বলেছিলাম, ওই যে ছেলেটি, ওর ঘটনাটাও আমি বলে খুব ভালো লেগেছিল। ছেলেটি আস্তে আস্তে একটা সুন্দর জীবনের দিকে এগোচ্ছে। তেমন এই যে এতজন মানুষজন সুন্দর একটা জায়গার মধ্যে ফিরে যেতে পেরেছে, বা একটা বাজে অন্ধকার একটা
জায়গার মধ্যে তারা পড়ে গেছিল, মানে অসহায় একটা জায়গার মধ্যে তারা পড়েছিল। তার এইটা আমাদের মাধ্যম দিয়ে হয়তো হতো, তাদের ওই ভবিতব্য ছিল হয়তো আমাদের মাধ্যম দিয়ে না হলেও আরো অন্য কোনো জ্ঞানী ব্যক্তির কাছ থেকে হয়তো তারা উদ্ধার হতোই হয়তো। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের এই এপিসোডটা শেয়ার করে দিন আপনার বন্ধু এবং পরিবারের মধ্যে, এবং তাদেরকেও দেখার সুযোগ করে দিন। কিউরিও ফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। এবং হ্যাঁ, আপনাদের কিউরিও ফাইটে কীরকম ধরনের এপিসোড চাই সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন, দেখা হচ্ছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিও ফাইটে এরকম আরও 2টি এপিসোড শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসে ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।